ওকে, তো এই সেমিস্টারে আমরা যে কোর্স নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে সিই 231 মেকানিক্স অফ সলিডস। তো আমরা লেকচার 1 শুরু করছি। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বেশ কয়েকটা শাখার মধ্যে আমরা জানি যে কয়েকটা হচ্ছে এরকম যে স্ট্যাটিক্স ছিল, ডাইনামিক্স ছিল, আবার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ছিল। সো স্ট্যাটিক্স আমরা দেখে এসেছি এর আগের সেমিস্টারে। আমরা এর আগের সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে জিনিসগুলো আমরা শিখেছি বা শেখার চেষ্টা করেছি সেগুলো সব স্ট্যাটিক্স এর মধ্যে ছিল বা স্থিতিবিদ্যা। ডাইনামিক্স আমাদের জন্য খুব একটা দরকার নাই, আমরা মেনলি শিখবো হচ্ছে এখন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস হচ্ছে মেকানিক্স অফ সলিডস, একই কথা। ঠিক আছে, আচ্ছা, তো শুরুতেই আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে স্ট্রেসের সংজ্ঞা বা ডেফিনিশন অফ স্ট্রেস। হোয়াট ইজ স্ট্রেস? স্ট্রেস আসলে কি? এখানে অনেকেরই অনেক ভুল ধারণা আছে এরকম যে প্রেশার বলতে আমরা যা বুঝি স্ট্রেস বলতে আসলে তাই বুঝি। অনেকে এটা মনে করে আর কি। এর মনে করার পেছনে কারণও আছে। কারণটা হচ্ছে যে প্রেশারের যে ইউনিট বা প্রেশারের যে সূত্র বা সমীকরণ, প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আবার এখানেও সেম, স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। দুটার ফর্মুলা একই, দুটার ইউনিট বা একক একই, শুধু পার্থক্য হচ্ছে দুইটার অর্থ দুই রকম। আচ্ছা, আমি এখন সেটাই বলবো যে প্রেশার এবং স্ট্রেসের মধ্যে পার্থক্য কি। সবাই মাথায় রাখবেন, এটা যে কোনো চাকুরির ভাইভাতেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এখন ধরেন যে এখানে কোনো একটা ডাস্টার আছে, এটা একটা ডাস্টার। এই ডাস্টারটাকে আমরা দুই হাত দিয়ে আমরা বাইরের থেকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। সে এফ পরিমাণ ফোর্স আমরা অ্যাপ্লাই করছি এই ডাস্টারের উপরে, এদিকেও এফ এদিকেও এফ। এবং ধরেন যে এই ডাস্টারের যে ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ আমরা মানে হাত দিয়ে তো ডাস্টারটা দুই দিকে ধরে আছি, রাইট? সো এই যে এরিয়া হাতের সঙ্গে সংস্পর্শে আছে যে এরিয়াটা, এটাই হচ্ছে কি ডাস্টারের ক্রস সেকশনাল এরিয়া। অর্থাৎ এই এরিয়ার উপরেই আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, তাই না, বল প্রয়োগ করছি। তো সেই ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, তাহলে আমরা বলতে পারি যে এই ডাস্টারের উপরে প্রযুক্ত চাপ বা প্রেসার পি ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এটা আমরা বলতে পারি। তার মানে প্রেসার হচ্ছে বাহ্যিক বলের সঙ্গে সম্পর্কিত, বাহ্যিক বলের সঙ্গে সম্পর্কিত। আর স্ট্রেস হচ্ছে অভ্যন্তরীণ বলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এখন দেখেন যে আমরা বাইরের থেকে যে ডাস্টারের উপরে বল প্রয়োগ করছি, এর ফলে কি হচ্ছে, এই ডাস্টারের ভেতরে যে ম্যাটেরিয়াল আছে, মানে ডাস্টারের ভেতরে যে পদার্থ আছে, সাপোজ কাঠ, সেই পদার্থের মধ্যে কিন্তু কিছু প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে। যেমন নিউটনের তৃতীয় সূত্র কি ছিল, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখানেও তাই, আমরা বাইরের থেকে যে বল প্রয়োগ করছি হাত দিয়ে দুই দিক থেকে, সেই বলের প্রতিক্রিয়া হিসেবে এই ডাস্টারের মধ্যেও কিন্তু কিছু প্রতিক্রিয়া বল তৈরি হয়। যেমন আমরা যদি এখান থেকে ডাস্টারটাকে কেটে ফেলি, তাহলে আমরা তাকে এভাবে দেখাতে পারি যে এই ডাস্টারটা আসলে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটা একটা ভাগ আর এইটা হচ্ছে আরেকটা ভাগ, ডাস্টারটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো তাহলে আমরা জানি যে কোনো একটা বস্তুকে যখন আমরা কেটে ফেলি তখন তার অভ্যন্তরীণ যে ফোর্স, মানে সেই বস্তুর মধ্যে যে ফোর্স তৈরি হয় সেই ফোর্স কিন্তু দেখা যায়। সো আমরা এখন আসলে এর অভ্যন্তরীণ ফোর্স দেখতে পারবো। যেমন এই দুইটা হচ্ছে এর বাহ্যিক ফোর্স এফ। তাহলে এর অভ্যন্তরীণ ফোর্স কেমন হবে? যেমন দেখেন, যদি আমরা ডান দিকের এই অংশটা নিয়ে চিন্তা করি, এই সেগমেন্টটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে বাহ্যিক ফোর্স হচ্ছে এফ বাম দিকে। তাহলে অভ্যন্তরীণ ফোর্স কত হবে? এটাও হবে এফ, সেটা হবে কোন দিকে? ডান দিকে। অর্থাৎ এই বস্তুটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে
এর মধ্যে সমান মানে সমপরিমাণ অভ্যন্তরীণ ফোর্স কিন্তু তৈরি হবে। আবার একইভাবে যদি বাম দিকের সেগমেন্টটা আমরা চিন্তা করি, তাহলে এখানেও বাহ্যিক বল হচ্ছে এফ। আবার এই অংশটাকে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় রাখতে এর মধ্যে যে অভ্যন্তরীণ ফোর্স সেটাও হতে হবে অবশ্যই এফ। সো এই যে বস্তুর মধ্যে, এই ডাস্টারটার মধ্যে যে অভ্যন্তরীণ যে ফোর্স, এই যে এফ, এই এফ, এই অভ্যন্তরীণ ফোর্সকে যখন আমরা এর ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ করব, সাপোজ এই অভ্যন্তরীণ ফোর্সের পরিমাণকে আমরা ধরলাম হচ্ছে F1, সে কথার কথা হচ্ছে F1, তাহলে এই অভ্যন্তরীণ ফোর্সকে আমরা এরিয়া দ্বারা ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে স্ট্রেস। স্ট্রেসকে আমরা এখানে সিগমা দ্বারা প্রকাশ করছি, গ্রিক লেটার সিগমা, গ্রিক একটা অ্যালফাবেট। সো সিগমা ইজ ইকুয়াল টু F1/A, ঠিক আছে? অর্থাৎ অভ্যন্তরীণ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এটাই হচ্ছে স্ট্রেস। যদিও নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই এফ এর মানও যা, আবার এই F1 এর মানও কিন্তু তাই, একই, কিন্তু তারপরও অর্থ তো আলাদা। এটা হচ্ছে বাহ্যিক বল, এটা হচ্ছে অভ্যন্তরীণ বল। সো এই অর্থটা আসলে জানতে হবে। তাহলে স্ট্রেস মানে কি? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণে অভ্যন্তরীণ বল তৈরি হয় তাকেই বলা হয় স্ট্রেস। আচ্ছা, এটা সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা স্যার দুটো সূত্র একটু একবার, এই প্রথম সূত্রের এটা একটু বার বলেন, তারপরে এটা আর একটা বার বলেন, দুটো একটু আরেকবার করে বলে দেন। আচ্ছা, এটা কোনো আসলে ফর্মুলা বললে ভুল হবে। এটা জাস্ট একটা মানে বলকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি, জাস্ট একটু মানে ছোট্ট একটা কি বলবো সমীকরণ আর কি। যে বলকে যদি বাহ্যিক বলকে আমরা যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্রেসার পি, আর যদি আমরা অভ্যন্তরীণ বল ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে স্ট্রেস সিগমা, ঠিক আছে? স্ট্রেস। যদিও প্রেসার এবং স্ট্রেস এই দুটো সাংখ্যিক মান হয়তো একই হয়, কিন্তু এই দুটো অর্থ কিন্তু আলাদা। তো এই জিনিসটা জানতে হবে আর কি, ঠিক আছে? ঠিক আছে। তাহলে স্ট্রেসের সঙ্গে আমরা কিভাবে দিব, যে রিয়াকশন ফোর্স পার ইউনিট এরিয়া। আচ্ছা, আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে শুধুমাত্র এই বাহ্যিক বল নিয়ে আলাপ আলোচনা করে এসেছি, আর এখন এই সলিড মেকানিক্সে আমরা অভ্যন্তরীণ বল নিয়ে আলাপ আলোচনা করব। অর্থাৎ যদি আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এতদিন এই এফ নিয়ে আলাপ আলোচনা করে থাকি, তাহলে এখন আমরা আলাপ আলোচনা করব হচ্ছে এই F1 নিয়ে বা স্ট্রেস নিয়ে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটাই হচ্ছে এই দুইটা কোর্সের মধ্যে বেসিক পার্থক্য। C131-এ আমরা বাহ্যিক বল, তারপর হচ্ছে বাহ্যিক যে বস্তুর যে মোশন বা গতি, এইগুলো নিয়ে আলাপ আলোচনা করি। আর মেকানিক্স অফ সলিডসে আমরা কি করি, আমরা হচ্ছে অভ্যন্তরীণ বল, তারপরে স্ট্রেস, তারপরে অভ্যন্তরীণ যে ডিফরমেশন, বস্তুর যে বিকৃতি, আমরা এইগুলো নিয়ে আলাপ আলোচনা করি। আচ্ছা, সো শুরুতেই আমরা স্ট্রেসের সংজ্ঞা দেখতে পাচ্ছি এখানে, যে স্ট্রেস হচ্ছে দ্য রিয়াকশন ফোর্স দ্যাট ইজ ডেভেলপড ইনসাইড এ ম্যাটেরিয়াল। রিয়াকশন ফোর্স মানে কি? প্রতিক্রিয়া বল, যেটা ম্যাটেরিয়ালের মধ্যে কি হয়, তৈরি হয়। এখানে ডেভেলপড মানে কিন্তু এখানে উন্নত না, এখানে ডেভেলপড মানে হচ্ছে বা ডেভেলপ মানে হচ্ছে তৈরি হওয়া বা সৃষ্টি হওয়া। সো কোনো একটা বস্তুর মধ্যে যে রিয়াকশন ফোর্স তৈরি হয়, বা তাকে অনেক সময় বলা হয় দ্যাট ইজ, বা তার মানে রেজিস্টিং ফোর্স, বা রিয়াকশন ফোর্সকে অনেক সময় বলা হয় রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফলে, ইজ নোন অ্যাজ স্ট্রেস। মানে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া বল একটা বস্তুর মধ্যে তৈরি হয় বা ডেভেলপ করে তাকেই বলা হয় স্ট্রেস। এবং একে ইট ইজ ডিনোটেড বাই সিগমা, বা একে সিগমা দ্বারা চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয়। সো এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে কোথাও যে স্ট্রেস মানে কি, এখন কেউ যদি বলে যে দ্য ফোর্স পার ইউনিট এরিয়া ইজ কল্ড স্ট্রেস, তাহলে এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? তাকে অবশ্যই বলতে হবে
রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া, এই যে এই কথাটুকু অবশ্যই বলতে হবে, বা রিয়াকশন ফোর্স পার ইউনিট এরিয়া। ওকে, তাহলে স্ট্রেস বেশ কয়েক ধরনের হয়, যেমন নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেসকে অনেক সময় বলা হয় টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস। এরপর হতে পারে শিয়ার স্ট্রেস, হতে পারে একটা বস্তুর মধ্যে নর্মাল স্ট্রেস তৈরি হতে পারে, আবার শিয়ার স্ট্রেস অথবা শিয়ারিং স্ট্রেস একই কথা তৈরি হতে পারে। আবার হতে পারে বেন্ডিং স্ট্রেস তৈরি হতে পারে। বেন্ডিং স্ট্রেসের আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেস। এই সব স্ট্রেস সম্পর্কে আমরা জানবো। আর আরেকটা হচ্ছে টরশনাল স্ট্রেস। টরশন মানে হচ্ছে কি মোচড়, অর্থাৎ ধরেন যে কোনো একটা বস্তুকে যদি আমরা দুই দিক থেকে মোচড় দেই, তাহলে তার মধ্যে যে স্ট্রেস তৈরি হয় তাহলে তাকে বলা হয় টরশনাল স্ট্রেস, বা টরশনের কারণে যে স্ট্রেস হয় তাকে বলা হয় টরশনাল স্ট্রেস। ওকে, আমরা নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেস, টরশনাল স্ট্রেস সবগুলো স্ট্রেস সম্পর্কে আমরা জানবো আর কি। তো এখন আমরা দেখবো হোয়াট ইজ নর্মাল স্ট্রেস। নর্মাল স্ট্রেস কাকে বলা হয়? তো নর্মাল স্ট্রেস হচ্ছে যে দ্য স্ট্রেস দ্যাট ইজ কজড বাই ফোর্সেস, ওই স্ট্রেস যেটা ফোর্সের দ্বারা তৈরি হয়। অবশ্যই সব স্ট্রেসই কোনো না কোনো ফোর্সের মাধ্যমেই তো তৈরি হবে। আচ্ছা, এখন ফোর্সের পর কমা, এখানে অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু অ্যান এরিয়া, এই যে এতটুকু যে সেন্টেন্স এখানে আছে অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু অ্যান এরিয়া, এটা হচ্ছে এই ফোর্স সম্পর্কে বলা হচ্ছে, যে এই ফোর্সটা কিভাবে কাজ করে বা কোথায় কাজ করে। অ্যাক্ট মানে কাজ করা, অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু অ্যান এরিয়া, কোনো একটা এরিয়ার সঙ্গে লম্বভাবে কাজ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা এরিয়ার সঙ্গে লম্বভাবে কাজ করে এমন কোন ফোর্সের দ্বারা যে স্ট্রেস তৈরি হয় তাকেই বলা হয় নর্মাল স্ট্রেস। আমি আবার বলি, কোনো একটা এরিয়ার সঙ্গে লম্বভাবে কাজ করে এমন কোন ফোর্সের দ্বারা যে স্ট্রেস তৈরি হয় তাকেই বলা হয় নর্মাল স্ট্রেস। যেমন আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে আমরা ডাস্টারের দুই দিক থেকে আমরা বল প্রয়োগ করছিলাম, এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে আমাদের হাত ডাস্টারের যে এরিয়ার সঙ্গে আসলে মানে সংস্পর্শে আছে, এই দুটা এরিয়া, সো এই এরিয়ার সঙ্গে কিন্তু এই ফোর্স কি লম্বভাবে আছে। দেখেন এই এরিয়া হচ্ছে আছে এই বরাবর, আর ফোর্স আছে কোন বরাবর, এই বরাবর। এরিয়া এবং ফোর্স একটা আরেকটার সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে। তাই এইখানে যে স্ট্রেস তৈরি হয় এটাকে আমরা কি বলবো, আমরা অবশ্যই বলবো হচ্ছে নর্মাল স্ট্রেস, ঠিক আছে, নর্মাল স্ট্রেস। আচ্ছা, এখন আমি একটু বই থেকে দেখাতে যাচ্ছি, সিঙ্গার এবং পাইটেল স্যারের বই, এখানে চ্যাপ্টার 1 সিম্পল স্ট্রেস। এটা হচ্ছে নর্মাল স্ট্রেসের আরেকটা নাম। নর্মাল স্ট্রেসকে আমরা অনেক সময় বলতে পারি সিম্পল স্ট্রেস। সো কোনো একটা চ্যাপ্টারের শুরুতে যে কথাবার্তাগুলো থাকে এগুলো একটু পড়বেন, তাহলে আপনারা আসলে অনেক কিছু ক্লিয়ার হবেন। আমি আগেও বলেছি, এখনো বলবো। আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি এই বইটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে সিম্পল স্ট্রেস, পেজ নাম্বার, সেখানে পেজ নাম্বারটা আসে নাই, সমস্যা নাই, প্রথম দিকে আছে আর কি। দেখেন এইখানে দুইটা বার আছে, বার 1 এবং বার 2, দুইটা বার একটা নির্দিষ্ট ওয়ালের সঙ্গে এটা ফিক্সড অবস্থায় এখানে আছে, ঠিক আছে। সো এখানে দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি এই 1 নাম্বার বারের উপরে 500 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছে নিচের দিকে, আবার আরেকজন ব্যক্তি কি করছে বার 2 এর উপরে 5000 নিউটন ফোর্স এখানে অ্যাপ্লাই করছে নিচের দিকে, ঠিক আছে। সো এখানে একটু দেখেন যে আসলে এই 500 নিউটন ফোর্স এই বার 1, এই যে বার আছে এইটা হচ্ছে বারের লেন্থ, তারপরে এই বরাবর কাটলে আমরা পাবো হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। সো এই যে 500 নিউটন ফোর্স এটা আসলে কোন এরিয়ার উপরে কাজ করছে, এই ফোর্সটা কোন এরিয়ার উপরে কাজ করছে, এটা হচ্ছে এই যে এই বারের যে ক্রস সেকশনাল এরিয়া আছে, অর্থাৎ এই বরাবর যদি আমরা এই বারটাকে কেটে ফেলি এই বরাবর,
তাহলে আমরা যে এরিয়াটা পাবো এতটুকুর মধ্যে, সেই এরিয়ার সঙ্গে লম্বভাবে কাজ করছে কি 500 নিউটন। আবার এখানেও সেম, এই বার 2 এর যে কোনো জায়গাতে যদি আমরা একটা সেকশন নেই এবং সেই যদি আমরা একটা জায়গাতে সেকশন নেই বা কেটে ফেলি, তাহলে যে এরিয়াটা আমরা পাবো, যে ছোট্ট একটু এরিয়া যে আমরা পাবো, ওই এরিয়ার সঙ্গে কিন্তু লম্বভাবে কাজ করছে এই 5000 নিউটন। আমরা দেখতেই পাচ্ছি এরিয়াটা হচ্ছে এই বরাবর থাকবে আর ফোর্স কাজ করছে কি লম্বভাবে। তার মানে কি অবশ্যই এই 500 নিউটন এবং 5000 নিউটন, এই ফোর্স দুইটা যে স্ট্রেস তৈরি করবে এই বারের মধ্যে, সেই স্ট্রেস কিন্তু কি হবে, নর্মাল স্ট্রেস হবে বা সিম্পল স্ট্রেস হবে। ঠিক আছে, কারণ কি, কারণ এই দুইটা ফোর্স এই বারের এরিয়ার সঙ্গে মানে ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে লম্বভাবে কাজ করছে, পারপেন্ডিকুলার ভাবে কাজ করছে। বা লম্বর ইংরেজি আমরা আরেকটা জানি যে লম্ব মানে পারপেন্ডিকুলার অথবা নর্মাল। নর্মাল কথার অর্থও কিন্তু লম্ব। তো সেই কারণে আমরা এই স্ট্রেসকে বলবো হচ্ছে নর্মাল স্ট্রেস। আচ্ছা, তো ইউনিট, এই স্ট্রেসের একক কি হবে? এসআই ইউনিট অনুসারে এর একক হবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ যেহেতু আমরা দেখে আসলাম কি স্ট্রেস সমান কি রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া বা বল বাই ক্ষেত্রফল, তাহলে বলের একক ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক, সেটাই হবে হচ্ছে কি স্ট্রেসের একক। বলের একক নিউটন এসআই পদ্ধতিতে, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে স্ট্রেসের একক কত হবে? নিউটন পার মিটার স্কোয়ার, মানে নিউটন বাই মিটার স্কোয়ার। একে অনেক সময় বলা হয় প্যাসকেল। আচ্ছা, আবার এমন হতে পারে যে মেগা নিউটন পার মিটার স্কোয়ার, অথবা মেগা নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা আবার লিখতে পারি নিউটন পার মিলিমিটার স্কোয়ার, একই কথা। একে হচ্ছে মেগা নিউটন পার মিটার স্কোয়ার অথবা নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এই এককটাকে সংক্ষেপে বলা হয় মেগা প্যাসকেল। ঠিক আছে। আচ্ছা, আর ইউএস কাস্টমারি ইউনিটে স্ট্রেসের একক পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। অর্থাৎ এখানে ফোর্সের একক পাউন্ড আর ক্ষেত্রফলের একক হচ্ছে ইঞ্চি স্কোয়ার, তাই পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। অথবা এমন হতে পারে যে কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, কিপস পার ইঞ্চি স্কোয়ার, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, সো এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখবো। আমরা দেখবো যে কিভাবে কোনো একটা বস্তুর মধ্যে আমরা নর্মাল স্ট্রেসকে ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, যেমন একটু আগে আমি ডাস্টারের এক্সাম্পল দিলাম, তারপরে আমি বই থেকে আমি দেখালাম যে বার 1 বার 2 এইগুলার এক্সাম্পল দিলাম। তো এখন আমি দেখাবো যে কিভাবে আমরা এই নর্মাল স্ট্রেস বা এই সিম্পল স্ট্রেস আমরা বের করতে পারি কিভাবে, তার একটা উদাহরণ আমরা এখন দেখব। সো এখানে বলা আছে যে a composite bar consists of an aluminum section rigidly fastened between a bronze and a steel section. এখানে একটা কম্পোজিট বার আছে। আচ্ছা, কম্পোজিট কথার একটা অর্থ আছে। ঠিক আছে, কম্পোজিট মানে হচ্ছে যখন বিভিন্ন ধরনের বস্তুর সমন্বয়ে একটা বস্তু যখন গঠিত হয় তখন তাকে বলা হয় কম্পোজিট। বা বিভিন্ন ধরনের বস্তুকে একত্র করে আমরা যদি একটা বস্তু পাই তাহলে সেই বস্তুকে বলা হয় কম্পোজিট বডি। সো এখানে একটা বার আছে, এই বারকে বলা হচ্ছে কম্পোজিট বার। এখানে কম্পোজিট বলার কারণটা হচ্ছে দেখেন যে এই বারের এতটুকু অংশ হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি, আবার এতটুকু অংশ স্টিল দিয়ে তৈরি, আবার এতটুকু অংশ কি দিয়ে তৈরি, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। সো এখানে 3 ধরনের পদার্থ আছে, তাই এই 3 ধরনের পদার্থ মিলে একটা বার, তাই টোটালটাকে বলা হচ্ছে কম্পোজিট বার। কনসিস্টস অফ মানে গঠিত হওয়া, অ্যান্ড অ্যালুমিনিয়াম সেকশন রিজিডলি ফ্যাসেন্ড। রিজিডলি, এটা কিন্তু এর উচ্চারণ কিন্তু ফ্যাস্টেন্ড হবে না, ফ্যাসেন্ড। এখানে টি এর উচ্চারণটা উচ্চ থাকে আর কি, ফ্যাসেন্ড। রিজিডলি ফ্যাসেন্ড বিটুইন এ ব্রোঞ্জ অ্যান্ড স্টিল। তার মানে ফ্যাসেন্ড মানে রিজিডলি ফ্যাসেন্ড মানে দৃঢ়ভাবে এটা আবদ্ধ আছে এর সঙ্গে বা বাধা আছে। তাহলে একটা অ্যালুমিনিয়াম বারকে একটা ব্রোঞ্জ এবং একটা স্টিল বারের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ করা আছে, ফ্যাসেন্ড অবস্থায় আছে, দেখতেই পাচ্ছি আমরা as shown in figure below. Axial loads are applied at the positions indicated. মানে
যে যে পজিশন ইন্ডিকেট করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, সেই পজিশনে অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই করা হয়েছে। কোশ্চেনটা হচ্ছে ডিটারমিন দ্য স্ট্রেস ইন ইচ সেকশন। প্রত্যেকটা সেকশনে স্ট্রেস বের করতে হবে। সেকশন মানে হচ্ছে যেমন ব্রোঞ্জ একটা সেকশন, তারপরে অ্যালুমিনিয়াম একটা সেকশন, স্টিল একটা সেকশন। এই তিনটা সেকশনে স্ট্রেস বের করতে হবে। তিনটা সেকশনের স্ট্রেস কিন্তু হবে আলাদা আলাদা, 3 রকম। সো সেই স্ট্রেস গুলো আমরা এখন বের করবো, ঠিক আছে? এখন দেখেন, আমি একটু আগে যে এক্সাম্পলটা দেখালাম বই থেকে, যে বার 1 বার 2, তো একটা ব্যাপার খেয়াল করেন যে এখানে সাপোজ এই বার 1 এর কথা যদি আমরা চিন্তা করি, এই বার 1 এর লেন্থ বা দৈর্ঘ্য কতটুকু, এখান থেকে শুরু করে এতটুকু, তাই না? এই যে এতটুকু হচ্ছে লেন্থ। দেখেন এই ফোর্স কিন্তু এই লেন্থ বরাবর আছে, এই যে লেন্থ যে বরাবর, সেই বরাবরই কিন্তু এই ফোর্সটা আছে। বা কোনো একটা বস্তুর লেন্থ বরাবর তার অ্যাক্সিস হয়, আমি হয়তো মেকানিক্সে বলছি কিনা আমি জানি না, যে ধরেন যে ডাস্টারের এই ডাস্টারের লেন্থ যদি এইটা হয়, এটা হচ্ছে ডাস্টারের লেন্থ, তাহলে এই ডাস্টারের অ্যাক্সিস কোনটা হবে? এই ডাস্টারের মানে সেন্টার পয়েন্ট দিয়ে মানে মাঝখানের বিন্দুগুলো যোগ করে আমরা যে একটা সরল রেখা পাই, এইটাই হচ্ছে হবে এর অ্যাক্সিস বা অক্ষ। সো এই ফোর্সকে অনেক সময় বলা হয় অ্যাক্সিয়াল ফোর্স, কারণ এই ফোর্স অ্যাক্সিস বরাবর কাজ করে। এই যে এইটা হচ্ছে অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস বরাবর কাজ করছে। আবার একইভাবে বার 1 এর অ্যাক্সিস কোনটা? বার 1 এর অ্যাক্সিস হচ্ছে এই যে এইটা, এই বার 1 এর সেন্টার পয়েন্ট দিয়ে যে ছোট্ট মানে যে আমরা একটা সরল রেখা চিন্তা করতে পারি, এটাই হচ্ছে বার 1 এর লেন্থ বা অ্যাক্সিস, অক্ষ। সো এই 500 নিউটন এটা আসলে অ্যাক্সিয়াল ফোর্স, বা 5000 নিউটন এটা আসলে কি অ্যাক্সিয়াল ফোর্স, কারণ অ্যাক্সিস বরাবর কাজ করছে। সে কারণে দেখেন এইখানেও কিন্তু আমরা যে অঙ্কটা এখন দেখছি, এই অঙ্কেও এখানে যে ফোর্স গুলো আছে 4000 পাউন্ড, 9000 পাউন্ড, 2000 পাউন্ড, এই প্রত্যেকটা ফোর্স কিন্তু অ্যাক্সিয়াল ফোর্স। কারণ কারণ কি? কারণ এর অ্যাক্সিস কোনটা? এই কম্পোজিট বারের অ্যাক্সিস হচ্ছে এইটা। দেখেন প্রত্যেকটা ফোর্স কিন্তু অ্যাক্সিস বরাবর আছে, তাই সবগুলো অ্যাক্সিয়াল ফোর্স। এই যে এখানে বলা আছে অ্যাক্সিয়াল লোডস। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা হচ্ছে এই ব্রোঞ্জের মধ্যে স্ট্রেস কত সেটা বের করব, অ্যালুমিনিয়ামের মধ্যে স্ট্রেস কতটুকু তৈরি হয়েছে সেটা বের করব, আর স্টিলের মধ্যে কতটুকু সেটা। সো এই অঙ্কের মানে মেন থিমটা হচ্ছে এরকম, কনসেপ্টটা হচ্ছে এরকম, যে আমরা যখন কোনো একটা বস্তুকে কেটে ফেলবো বা সেকশন নিব, তখন সেই বস্তুর মধ্যে যে স্ট্রেস তৈরি হয় সেটা আমরা কি করব? দেখতে পাবো। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। সো এখন আসেন আমরা এক এক করে বের করা শুরু করি। সাপোজ আমরা প্রথমে হচ্ছে ব্রোঞ্জের মধ্যে যে স্ট্রেস তৈরি হয় আমরা সেটা আগে বের করতে চাচ্ছি, ঠিক আছে? আমরা কি করব? আমরা এই যে এখানে এতগুলো ফোর্স আছে, এই ফোর্স গুলার কারণে ব্রোঞ্জের মধ্যে যে স্ট্রেস তৈরি হয় আমরা সেটা এখন বের করব। এখানে এখানে বলা উচিত যে ব্রোঞ্জের মধ্যে এইখানে যে স্ট্রেস তৈরি হবে, সেই একই স্ট্রেস কিন্তু এইখানেও তৈরি হবে, এইখানেও তৈরি হবে। অর্থাৎ এতটুকু জায়গার মধ্যে প্রত্যেকটা বিন্দুতে আসলে স্ট্রেস একই থাকবে, ঠিক আছে? তো সেই স্ট্রেসটা কত এটা আমরা এখন বের করতে চাচ্ছি। তাহলে যেহেতু আমরা স্ট্রেস বের করতে চাচ্ছি, তার মানে কি এই বস্তুর মধ্যে যে পরিমাণে অভ্যন্তরীণ বল তৈরি হয়েছে এটা আগে বের করতে হবে। তারপর কি করব? সেই অভ্যন্তরীণ বলকে আমরা এই যে ক্রস সেকশনাল এরিয়া 1.2 ইঞ্চি স্কয়ার এটা দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব যে ব্রোঞ্জের মধ্যে স্ট্রেস কতটুকু। তাহলে এখানে বের করতে হবে শুধুমাত্র অভ্যন্তরীণ বল বা রেজিস্টিং ফোর্স। তাহলে রেজিস্টিং ফোর্স বের করতে হলে আমরা জানি যে এই বস্তুটাকে আগে কাটতে হবে বা সেকশন নিতে হবে। তাহলে আমরা ব্রোঞ্জের যে কোনো বিন্দুতে একটা সেকশন নিব মনে মনে। ধরেন যে আমরা সেকশন নিলাম, তাহলে সেকশন নিলে কি হবে? এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে পুরো বস্তুটা। বাম দিকে থাকবে একটা অংশ আর এর ডান দিকে থাকবে আরেকটা অংশ। আমরা বাম দিকের অংশ নিয়ে কাজ করলেও হবে, আবার ডান দিকের অংশ নিয়ে কাজ করলেও হবে। এটা সবসময় সত্যি মনে রাখবেন যে যখন কোনো একটা বস্তুকে আমরা কোনো একটা জায়গা থেকে কেটে ফেলবো,
তখন বাম দিকের যে অংশ তৈরি হবে সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করলেও যা হবে, আবার ডান দিকের অংশ নিয়ে ক্যালকুলেশন করলেও রেজাল্ট একই আসবে। সো আমরা এখন বাম দিকের অংশ নিয়ে কাজ করব। এই যে পাসিং এ সেকশন থ্রু ব্রোঞ্জ, মানে ব্রোঞ্জের মধ্যে দিয়ে একটা সেকশন আমরা পাস করানোর ফলে আমরা বাম দিকে এতটুকু অংশ পাই। ঠিক আছে, এবং দেখেন এইখানে একটা ফোর্স আছে 4000 পাউন্ড, এই যে অঙ্কে দেওয়াই আছে 4000 পাউন্ড। তাহলে আমরা মেকানিক্সের শিখে আসছি এতটুকু যে কোনো একটা বস্তুকে যদি সাম্যাবস্থায় থাকতে হয় বা কোনো একটা মানে কেটে ফেলা একটা অংশকে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, তাহলে তার মধ্যে মানে সেখানে কিন্তু ফোর্সের সামেশন অবশ্যই জিরো হতে হবে, সামেশন অফ ফোর্স সমান জিরো হতে হবে। এটা মেকানিক্সে আমরা খুব ভালো মতো দেখে আসছি। তো যেহেতু দেখেন যে এতটুকু এই যে এতটুকু সেগমেন্টকে যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে কি কি হতে হবে, এই ফোর্সের সামেশন জিরো হতে হবে। যেহেতু বাম দিকে একটা ফোর্স আছে 4000 পাউন্ড, তাহলে এখানে অবশ্যই ডান দিকে একটা ফোর্স থাকতে হবে কত, 4000 পাউন্ড। তাহলে বাম দিকে 4000 এবং ডান দিকে 4000, এই দুইটা মিলে কত হবে, যোগ করলে কত হবে, জিরো হবে, তাই না? অর্থাৎ ফোর্সের সামেশন কত হবে, জিরো হবে। এটা কিন্তু আসলে খুবই ইজি একটা ব্যাপার। আমি ডাস্টারের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে ডাস্টারে যদি এইখানে এফ থাকে তাহলে অভ্যন্তরীণ ফোর্সও হবে কত, এফ, সেম। এখানেও তাই, এখানেও একই জিনিস। সো এখানে ব্রোঞ্জের মধ্যে তাহলে অভ্যন্তরীণ ফোর্স কতটুকু, এই যে 4000 পাউন্ড, এবং এই অভ্যন্তরীণ ফোর্সকে আমরা পি ব্রোঞ্জ অর্থাৎ পি বিআর দ্বারা আমরা প্রকাশ করছি বা চিহ্নিত করছি। তাহলে আমরা এখন কি করব, এই অভ্যন্তরীণ ফোর্সকে ব্রোঞ্জের যে ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে এইটা দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে যাব স্ট্রেস। ওকে, তাহলে দেখেন আমরা আগে স্ট্রেসটা বের করে আসি। সিগমা ব্রোঞ্জ অর্থাৎ ব্রোঞ্জের মধ্যে স্ট্রেস ইজ ইকুয়াল টু এই যে পি ব্রোঞ্জ ডিভাইডেড বাই এ। আমরা পি ব্রোঞ্জ পেয়েছি 4000 পাউন্ড, আর ব্রোঞ্জের ক্রস সেকশনাল এরিয়া অর্থাৎ যে এরিয়ার উপরে এই স্ট্রেসটা কাজ করতেছে সেই এরিয়াটা অঙ্কে দেওয়াই আছে 1.2 ইঞ্চি স্কোয়ার। তাহলে ভাগ দিলে আমরা পেয়ে গেলাম এত পিএসআই, এবং এটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। এখন কোন স্ট্রেসটা টেনসাইল স্ট্রেস আর কোন স্ট্রেস কম্প্রেসিভ স্ট্রেস, এটা আমরা কিভাবে বুঝবো, দেখেন যেহেতু এই যে ব্রোঞ্জের যে কেটে ফেলা যে জায়গা, এখান থেকে স্ট্রেসটা ডান দিকে কাজ করছে, অর্থাৎ কেটে ফেলা অংশটা আছে বাম দিকে, আর ফোর্সটা কাজ করছে কোন দিকে, সেই সেকশনের বাইরের দিকে, তাই না? সেগমেন্ট হচ্ছে এইটা, এই সেগমেন্ট থেকে বাইরের দিকে কাজ করছে। যদি বাইরের দিকে কাজ করে কোনো ফোর্স, তাহলে এখানে টেনসাইল স্ট্রেস তৈরি হয়। আর কথার মানে উদাহরণ হিসেবে দেখেন যে এর পরবর্তী অংশে কিন্তু দেখেন সেগমেন্ট আছে বাম দিকে, এখানে এতটুকু হচ্ছে সেগমেন্ট কেটে ফেলা অংশ, আর 5000 পাউন্ড এটা কাজ করছে কি সেগমেন্টের ভেতরের দিকে। তার মানে এখানে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে। এখানেও সেম, এই যে কেটে ফেলা অংশের দিকে এটা ফোর্স কাজ করতেছে, তাই এখানেও কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে। শুধু এইখানে এই ব্রোঞ্জের মধ্যে টেনসাইল স্ট্রেস তৈরি হবে আর কি। ওকে, তাহলে আমরা ব্রোঞ্জের মধ্যে আমরা স্ট্রেসটা বের করে ফেললাম কত, 3333 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার বা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, একে সংক্ষেপে বলা হয় পিএসআই। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। সেটা সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন এটা? জি জি স্যার। আচ্ছা, তো যেহেতু ব্রোঞ্জকে কাটলে আমরা ব্রোঞ্জের মধ্যে স্ট্রেস পেয়ে গেলাম, তাহলে এখন আমরা কি করব, আমরা অ্যালুমিনিয়ামকে কাটবো। অ্যালুমিনিয়ামকে কাটলে আমরা অ্যালুমিনিয়ামের মধ্যে ইন্টারনাল ফোর্স দেখতে পাবো, এবং ইন্টারনাল ফোর্সকে এরিয়া দ্বারা ভাগ করলে আমরা স্ট্রেস পেয়ে যাব। এটা খুবই সহজ। তাহলে আমরা এখন অ্যালুমিনিয়ামের যে কোনো জায়গাতে একটা সেকশন নিব, কেটে ফেলবো। ঠিক আছে, কেটে ফেলার পর আমরা ডান দিক অথবা বাম দিক যে কোনো একটা দিক নিয়ে কাজ করলেই হয়। আমরা বাম দিক নিয়ে কাজ করব। তাহলে আপনাদের চাইলে আপনারা ডান পাশের অংশ নিয়েও কাজ করতে পারেন। তাহলে দেখেন অ্যালুমিনিয়ামকে কেটে ফেলার পর তার বাম দিকের অংশ নিয়ে কাজ করলে আমরা এরকম পাই। অর্থাৎ বাম দিকে আছে এই দুইটা ফোর্স, আমরা ফোর্স গুলোকে ড্র করেছি। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে এই যে কেটে ফেলা যে অংশ, এইখানে কি পরিমাণ ইন্টারনাল ফোর্স তৈরি হয়, এইটা আসলে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে,
তাহলে আসেন আমরা বের করি। ওকে, কেয়ারফুলি খেয়াল করি আমরা যে এই যে একটা সেগমেন্ট, বাম দিকের যে টোটাল যে অংশটা সেগমেন্টটা, এই সেগমেন্টের মধ্যে কি কি ফোর্স আছে? 4000 পাউন্ড আছে আর 9000 পাউন্ড আছে। আমাদেরকে বের করতে হবে যে এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কত বা লব্ধি কত, সেটা বের করতে হবে। আর লব্ধি বের করা মানে কি? যোগ বিয়োগ করতে হয়। তার মানে বাম দিকে আছে 4000 পাউন্ড আর ডান দিকে আছে কত? 9000 পাউন্ড। তার মানে আসলে এখানে কতটুকু ফোর্স আছে? এই দুইটা ফোর্স মিলায় এখানে কতটুকু ফোর্স আছে এবং কোন দিকে আছে? স্যার 5000। অবশ্যই 5000, তাই না? বাম দিকে 4000 জি স্যার। আবার ডান দিকে 9000। তার মানে এখানে আসলে আছে হচ্ছে কত? ডান দিকে 5000, কারণ ডান দিকে বেশি আছে। তার মানে ডান দিকে আছে 5000 পাউন্ড। এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, বাইরের থেকে অ্যাপ্লাই করা ফোর্স। ডান দিকে 5000 পাউন্ড। তাহলে এই ডান দিকে 5000 পাউন্ড যদি এই ফোর্সকে নিউট্রালাইজ করতে হয়, যদি এই ফোর্সকে মানে যদি একে সাম্যাবস্থায় আনতে হয়, তাহলে অবশ্যই এর সমান এবং বিপরীত একটা ফোর্স কাজ করতে হবে। এবং সেই ফোর্সটা কত হবে? বাম দিকে 5000 পাউন্ড। সেটা 5000। রাইট। যেহেতু ডান দিকে 5000 আছে, এখান থেকে আমরা দেখলাম, তাই এর রেজিস্টিং ফোর্স কত হবে? বাম দিকে 5000 পাউন্ড, এর উল্টা। এবং এটাই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের মধ্যে ইন্টারনাল ফোর্স, পি অ্যালুমিনিয়াম। ব্যাস, তাহলে এই অ্যালুমিনিয়ামের যে ইন্টারনাল ফোর্স, একে আমরা এরিয়া দিয়ে ভাগ দিলেই, অ্যালুমিনিয়ামের এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি অ্যালুমিনিয়ামের মধ্যে যে পরিমাণে স্ট্রেস তৈরি হয়েছে সেটা পেয়ে গেলাম। এটা খুবই সহজ আর কি, নর্মাল স্ট্রেস বের করা এটা খুবই ইজি। ঠিক আছে, তাহলে আসেন আমরা লাস্ট দেখে নিই। আমরা আরেকটা দেখলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা স্টিলের মধ্যে যে স্ট্রেস তৈরি হয়েছে সেই স্ট্রেসটা আমরা বের করব। তাহলে আমরা স্টিলের যে কোনো একটা জায়গাতে আমরা সেকশন নিলাম। তাহলে দুই ভাগে ভাগ হয়ে গেল টোটাল বস্তুটা। একটা হচ্ছে বাম দিকের এতটুকু অংশ আর একটা হচ্ছে ডান দিকের এতটুকু অংশ। আমরা সাপোজ বাম দিকেরটা নিয়ে কাজ করব। তাহলে আমরা আগে বাম দিকেরটা আমরা খাতায় আগে ড্র করব। তাহলে আমরা এই যে এতটুকু পাইলাম, এটা হচ্ছে আমরা পাইলাম। তাহলে এখন আগে ইন্টারনাল ফোর্স তো আগে বের করতে হবে, তাই না? তার জন্য আগে কি জানতে হবে? ঠিক আগের মতো আগে জানতে হবে যে আমাদের যে এখানে এক্সটার্নাল যে ফোর্স গুলো আছে, একাধিক ফোর্স আছে এখানে, এই এক্সটার্নাল সবগুলা ফোর্সের রেজাল্টেন্ট এখানে জানতে হবে যে আসলে কত কাজ করতেছে। তা আসেন আমরা বের করি। এখানে বাম দিকে 4000, ডান দিকে 9000, আবার ডান দিকে কত? 2000। তাহলে এখানে বাম দিকে টোটাল কত ফোর্স আছে? 4000 পাউন্ড। আর ডান দিকে টোটাল কত আছে? ডান দিকে টোটাল আছে হচ্ছে 9 কত? 11000 পাউন্ড। তাহলে বাম দিকে 4000 আর ডান দিকে হচ্ছে 11000। তাহলে এখানে আসলে কতটুকু ফোর্স আছে বলেন তো? এখানে 7000 স্যার। অবশ্যই 7000। অর্থাৎ 9 2 11, 11 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তার মানে কত? 7000। অর্থাৎ এইখানে আসলে এক্সটার্নাল ফোর্স আছে হচ্ছে ডান দিকে 7000 না পাউন্ড। তাহলে তাকে নিউট্রালাইজ করতে হলে কতটুকু ফোর্স লাগবে? এখানে বাম দিকে 7000 পাউন্ড লাগবে। তাহলে আমরা যতটুকু 7000। দরকার ততটুকুই আমরা এখানে দিলাম, অর্থাৎ বাম দিকে 7000 পাউন্ড। এবং এটাই হচ্ছে স্টিলের ইন্টারনাল ফোর্স বা রেজিস্টিং ফোর্স। স্টিলের মধ্যে কিন্তু এই ফোর্সটা তৈরি হচ্ছে। ব্যাস, তাহলে এখন আমরা এই স্টিলের যে ইন্টারনাল ফোর্স, একে আমরা স্টিলের এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি স্টিলের স্ট্রেস। এবং এটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কারণ কি? কারণ এখানে যে ইন্টারনাল ফোর্স, এটা কিন্তু সেগমেন্ট বরাবর কাজ করছে। অর্থাৎ সেগমেন্টটা আছে এইটুকু, দেখেন এই সেগমেন্টের ভেতরের দিকে এটা কাজ করতেছে। ঠিক আছে, ওকে। তাহলে দিস ইজ ভেরি সিম্পল। যে দেখেন এখানে কিন্তু এক একটা অংশের ক্ষেত্রফল কিন্তু এক এক রকম। যেমন এখানে স্টিলের ক্ষেত্রফল হচ্ছে 1.6 ইঞ্চি স্কোয়ার। এখানে অ্যালুমিনিয়ামের যে অংশটা এটা একটু বেশি মোটা, এটার ক্ষেত্রফলটা একটু বেশি। আবার ব্রোঞ্জেরটা আরো কম, ক্ষেত্রফল কম। সো যার যার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা সেই পদার্থের মধ্যে যে স্ট্রেস তৈরি হয় সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন আমি আরেকটু বলতে চাচ্ছি এখানে। সেটা হচ্ছে এই যে আমি বারবার বলছি যে কোনো একটা জায়গা থেকে সেকশন নেওয়ার পর ডান দিকের অংশ নিয়ে কাজ করলেও যা পাবো, আবার বাম দিকের অংশ নিয়ে কাজ করলেও তাই পাবো। এটা আমি একটু ব্যাখ্যা করে দেখাই দিই। যেমন যে কোনো একটা আমি দেখাবো। যেমন ধরেন যে এইটা সে অ্যালুমিনিয়ামকে যখন আমরা কেটে ফেলি,
তখন বাম দিকে ধরেন যে আমরা এইখান থেকে কাটলাম অ্যালুমিনিয়ামকে, তাহলে বাম দিকে কি কি ফোর্স আছে? বাম দিকে 4000 আর ডান দিকে 9000, তার মানে ডান দিকে 5000। আর রেজিস্টিং ফোর্স কত হবে? বাম দিকে 5000, এটা আমরা দেখলাম একটু আগে। তাহলে আসেন আমরা এখন ডান দিকের অংশ নিয়ে মনে মনে চিন্তা করি। দেখেন ডান দিকের অংশ দেখলে আমরা কি দেখতে পাচ্ছি? আহ বাম দিকে আছে 7000 পাউন্ড আর ডান দিকে আছে কত? 2000 পাউন্ড। তার মানে আসলে এখানে আছে কত? আসলে আছে হচ্ছে বাম দিকে 5000 পাউন্ড। তার মানে রেজিস্টিং ফোর্স কত হবে? ডান দিকে 5000 পাউন্ড। দেখছেন? আহ, আমরা যে কোনো একটা সেগমেন্ট নিয়ে কাজ করি না কেন, যে কোনো একটা নিয়ে কাজ করলে আমরা 5000 পাউন্ড আমরা এই একই জিনিসই কিন্তু পাচ্ছি। তো এভাবে আপনারা অন্যগুলোও দেখে নিতে পারেন, একই আসবে। সো এইভাবে আমরা কোনো একটা কম্পোজিট বস্তুর মধ্যে আমরা কি করি? আমরা নর্মাল স্ট্রেস বের করতে পারি। আমরা সেই বস্তুটাকে কেটে ফেলবো এবং তার মধ্যে যে ইন্টারনাল ফোর্স তৈরি হবে সেই ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা স্ট্রেস পেয়ে যাব। ওকে, তাহলে আমরা নর্মাল স্ট্রেস বা সিম্পল স্ট্রেস বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস। এই অ্যাক্সিয়াল স্ট্রেস আমরা বের করা শিখলাম। তাহলে নর্মাল স্ট্রেস বা সিম্পল স্ট্রেস কয় ধরনের হয়? দুই ধরনের, টেনসাইল স্ট্রেস অথবা কম্প্রেসিভ স্ট্রেস। টেনসাইল স্ট্রেস কখন হয়? যখন কোনো একটা সেগমেন্ট থেকে বাইরের দিকে কাজ করে ইন্টারনাল ফোর্স, তার মানে হচ্ছে ওই সেগমেন্টের মধ্যে টেনসাইল স্ট্রেস তৈরি হয়। আর যদি সেগমেন্টের দিকে কাজ করে তার মানে কম্প্রেসিভ স্ট্রেস। ওকে, এখন আমরা আসবো হচ্ছে শিয়ারিং স্ট্রেস। এটা আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমি বলে আসছিলাম যে যদি কোনো একটা এরিয়ার উপরে লম্বভাবে কাজ করে কোনো ফোর্স, তাহলে সেই ফোর্স কি তৈরি করে? নর্মাল স্ট্রেস তৈরি করে। আর শিয়ার স্ট্রেস হচ্ছে যদি কোনো একটা এরিয়ার সঙ্গে সমান্তরালে কাজ করে কোনো একটা ফোর্স, তাহলে সেই ফোর্স শিয়ার স্ট্রেস তৈরি করবে। এখানে হচ্ছে এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার, আর শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে কি হবে? এরিয়ার সমান্তরালে সমান্তরালে ফোর্স কাজ করবে। আচ্ছা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। এই যে শিয়ারিং স্ট্রেস বা শিয়ার স্ট্রেস একই কথা। এখানে বলা হচ্ছে যে শিয়ারিং স্ট্রেস ডিফার্স ফ্রম বোথ টেনসাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেস ইন দ্যাট, অর্থাৎ শিয়ারিং স্ট্রেস টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেস থেকে মানে কোন জায়গা থেকে আসলে ভিন্নতা প্রদর্শন করে, সেটা হচ্ছে ইট ইজ কজড, এটা তৈরি হয় কিসের দ্বারা তৈরি হয়? ফোর্সের দ্বারা তৈরি হয়। এবং সেই ফোর্স কেমন? অ্যাক্টিং অ্যালং অর প্যারালাল টু দ্য এরিয়া, অর্থাৎ এরিয়ার সঙ্গে সমান্তরাল বা এরিয়া বরাবর কাজ করে এমন ফোর্সের দ্বারা তৈরি হয় হচ্ছে কি? শিয়ারিং স্ট্রেস। আচ্ছা, শিয়ারিং স্ট্রেসকে অনেক সময় বলা হয় ট্যানজেনশিয়াল স্ট্রেস, একই কথা। তাহলে শিয়ারিং স্ট্রেসের সংজ্ঞা কি হবে? দ্য স্ট্রেস দ্যাট ইজ কজড বাই ফোর্সেস অ্যাক্টিং প্যারালাল টু অ্যান এরিয়া ইজ নোন অ্যাজ শিয়ারিং স্ট্রেস। ওই স্ট্রেস যেটা কোনো একটা ফোর্সের দ্বারা তৈরি হয়, যে ফোর্স কিভাবে কাজ করে? অ্যাক্টিং প্যারালাল টু অ্যান এরিয়া, কোনো একটা ক্ষেত্রফলের সঙ্গে সমান্তরাল, মানে কোনো একটা ক্ষেত্রফলের সমান্তরালে কাজ করে এমন ফোর্সের দ্বারা যে স্ট্রেস তৈরি হয় তাকেই বলা হয় শিয়ারিং স্ট্রেস। এবং এটাকে চিহ্নিত করা হয় গ্রিক অ্যালফাবেট টাউ দ্বারা। এটা লিখতে অনেকটা টি এর মতো, এটাকে বলা হয় টাউ। সো টাউ বলতে আমরা বুঝবো হচ্ছে শিয়ারিং স্ট্রেস। টাউ সমান কত হবে? সেম ফোর্স বাই এরিয়া। এখানে এই ফোর্সটা অবশ্যই হবে শিয়ার ফোর্স। যেহেতু এটা শিয়ারিং স্ট্রেস তাই এটা অবশ্যই কেমন ফোর্স হবে? এটা হবে শিয়ার ফোর্স। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস জানলাম, সেটা হচ্ছে শিয়ার ফোর্স মানে কি? শিয়ার ফোর্স হচ্ছে ওই ফোর্স যে ফোর্সটা কোনো একটা এরিয়ার সঙ্গে সমান্তরালে কাজ করে, সেটা হচ্ছে শিয়ার ফোর্স। এখন আমরা দু একটা যদি উদাহরণ দেখি, বাস্তব জীবনের উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো এটা আসলে কিভাবে কাজ করে। দেখেন, আমি যদি বই থেকে দেখাই,
দেখেন যে এখানে দুইটা প্লেট আছে, এখানে দুইটা বস্তু আছে এভাবে, এটা হচ্ছে টপ ভিউ আর এটা হচ্ছে মানে সাইড ভিউ। সো এখানে দুইটা বস্তুকে একটা নাটের মাধ্যমে এখানে জোড়া লাগানো আছে। এই যে এটা হচ্ছে সেই নাট, বা এটাকে আমরা বোল্ট বলতে পারি। এখন একটু চিন্তা করেন যে যদি এখানে এই বার মানে এই বস্তুটার উপরে, এই প্লেটের উপরে পি পরিমাণ ফোর্স এবং এই প্লেটের উপরে পি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয়, মানে দুই দিক থেকে যদি প্লেটটাকে টানা হয়, প্লেট দুইটাকে যদি আমরা টান দেই, তাহলে এই যে যে নাটটা এখানে আছে, এই নাটের উপরে কি ধরনের ফোর্স কাজ করবে? এই নাটের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া কিন্তু এইটা, তাই না? এই নাটের লেন্থ হচ্ছে এইটা আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এইটা। দেখেন এই নাটের ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে সমান্তরালে কিন্তু এই ফোর্স দুইটা কাজ করে। আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে পারছি। এখানে একটু চিন্তা করতে হবে, সবাইকে একটু চিন্তা করতে হবে যে এখানে যে নাটটা আছে, এই নাটের লেন্থ যদি এইটা হয়, আমরা কি জানি লেন্থের সঙ্গে 90 ডিগ্রিতে থাকে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। যেহেতু লেন্থ হচ্ছে এইটা, তার মানে এই নাটের ক্রস সেকশনাল এরিয়া কোন বরাবর? এই বরাবর আছে। তাহলে দেখেন এই ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে সমান্তরালে কাজ করে এই ফোর্স, এরিয়াও এই বরাবর আবার ফোর্সও আছে এই বরাবর। তাই এইটা কিন্তু কি শিয়ার ফোর্স। এই নাটের জন্য এই পিটা হচ্ছে শিয়ার ফোর্স। আসেন আরেকটা এক্সাম্পল দেখি। এটা একটা এক্সাম্পল, এটা আরেকটা এক্সাম্পল। দেখেন এখানে এখানে একটা বড় সড়ো একটা নাট আছে এবং এখানে দুটা ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, একটা পি সমান পরিমাণ ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। তো দেখেন যে এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে এই যে যে বিশাল যে একটা নাট দেখতে পাচ্ছি এখানেও, এই স্ক্রু, এটাকে আসলে স্ক্রু বলা যেতে পারে। সো এই স্ক্রুর দুইটা এরিয়ার উপরে কিন্তু ফোর্স কাজ করছে। একটা হচ্ছে এই বরাবর এতটুকু এরিয়ার উপরে, আর আরেকটা হচ্ছে এই বরাবর। দুইটা এরিয়ার উপরে কিন্তু এই পি পরিমাণ ফোর্স একটা কি করছে, মানে চাপ দিচ্ছে কিন্তু, তাই না? এটা আমরা চিন্তা করলে বুঝতে পারবো। সো যদি আমরা এই স্ক্রুটার লেন্থ ধরি, এইটা যে এইটা হচ্ছে স্ক্রুর লেন্থ, তাহলে এই স্ক্রুর ক্রস সেকশনাল এরিয়া কোনটা হবে? এইটা একটা ক্রস সেকশনাল এরিয়া, আবার এইটা একটা ক্রস সেকশনাল এরিয়া। সো দেখেন যে এই ক্রস সেকশনাল এরিয়ার সমান্তরালেই কিন্তু এই ফোর্স দুইটা কি করছে, চাপ দিচ্ছে, তাই না? যেমন এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে সমান্তরালে কি করছে, এটা চাপ দিচ্ছে। তাই এই পি যে ফোর্স দেখতে পাচ্ছেন, এই পিটা কিন্তু এই স্ক্রুর জন্য শিয়ার ফোর্স, বা অন্যভাবে বলতে গেলে এই পি ফোর্স এই স্ক্রুর মধ্যে কিন্তু শিয়ার স্ট্রেস তৈরি করে। কারণ কি? কারণ ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে সমান্তরালে কাজ করছে তাই। আচ্ছা, এখানে দেখেন এখানে দুইটা এরিয়ার উপর কাজ করছে, এখানে এইটা একটা এরিয়ার উপরে কাজ করছে, আবার এইটা আরেকটা এরিয়া। সে কারণে এইটাকে বলা হচ্ছে ডাবল শিয়ার। এখানে বলা হচ্ছে যে at B, মানে বি নাম্বার ফিগারে, the bolt resists শিয়ার, মানে এইটাকে বলা হচ্ছে বোল্ট। এই বোল্টটা শিয়ার ফোর্স রেজিস্ট করে অ্যাক্রস টু ক্রস সেকশনাল এরিয়াস, দুইটা ক্রস সেকশনাল এরিয়ার মাধ্যমে শিয়ার ফোর্সকে রেজিস্ট করে। আর কেস এ, অর্থাৎ এ নাম্বার ফিগারে হচ্ছে একটা এরিয়া, অর্থাৎ এখানে একটাই এরিয়া, এই নাটের একটা এরিয়ার মাধ্যমে এটা শিয়ার ফোর্সকে রেজিস্ট করে, বা একটা এরিয়ার উপরে শিয়ার ফোর্স কাজ করে, যাই বলি। তাই এটাকে এই ক্ষেত্রে আমরা বলবো সিঙ্গেল শিয়ার। আর যেহেতু এখানে দুইটা এরিয়ার উপরে কাজ করতেছে শিয়ার ফোর্স, তাই এটাকে আমরা বলবো হচ্ছে ডাবল শিয়ার। ঠিক আছে? আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, লাস্ট ওয়ান। এখানে একটা কয়েন আছে, হ্যাঁ, একটা কয়েনের উপরে কোনো একটা বস্তুর মাধ্যমে মানে চাপ দেওয়া হচ্ছে। সাপোজ এইটাকে আমরা একটা পাঞ্চার বলতে পারি, একটা পাঞ্চ। কারণ পাঞ্চ কেন বলছি, কারণ এটা কিন্তু আসলে একটা, যদি আমরা এখানে যথেষ্ট পরিমাণে ফোর্স এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এই বস্তুটা কিন্তু এই কয়েনকে কি করবে, ফুটা করে ভেতরে ঢুকে যাবে, তাই না? বা পাঞ্চ করবে। সো এটাকে আমরা একটা পাঞ্চ বলতে পারি। তাহলে দেখেন যে একটা কয়েনের, এই কয়েনটা কিন্তু আসলে একটা সার্কুলার কয়েন, ঠিক আছে? অর্থাৎ এইটার টপ ভিউ হচ্ছে অনেকটা এরকম, যে
একটা সার্কুলার এখানে কয়েন আছে, একটা গোল কয়েন আছে, ধরেন যে একটা 5 টাকার কয়েন সেম। এখন এই 5 টাকার কয়েনের উপরে আমরা কোনো একটা পাঞ্চ মেশিনের সাহায্যে আমরা কি করছি, আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো এখন একটু এখানে চিন্তা করেন যে এখানে দুই ধরনের ব্যাপার হবে। এই ক্ষেত্রে যদি আমরা এই কয়েনের সাপেক্ষে চিন্তা করি, এই কয়েনের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে এই পিটা একটা শিয়ার ফোর্স। কারণ কি, কারণ দেখেন যে এই কয়েনের যে ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ এইটা হচ্ছে এই কয়েনের এরিয়া, দিস ওয়ান, ঠিক আছে। এই এরিয়ার সঙ্গে কিন্তু সমান্তরালে কাজ করছে এই পি ফোর্সটা, তাই না? আরো সহজভাবে চিন্তা করেন, ধরেন যে কোনো একটা টেবিলের উপরে আমরা কোনো একটা বস্তুর মাধ্যমে টেবিলটাকে ফুটা করতে চাচ্ছি, ঠিক আছে। সো ধরেন যে এইটা হচ্ছে সেই বস্তু আমরা যার সাহায্যে ফুটা করছি, আর এইটা হচ্ছে আমাদের সেই টেবিল। তাহলে টেবিলের উপরে যদি আমরা কোনো একটা বস্তু রেখে হিউজ পরিমাণে প্রেসার এখানে অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, একটা পর্যায়ে যে দেখা যাবে যে টেবিলটা আসলে কি হয়ে গেছে, ফুটা হয়ে গেছে। সো এবার একটু চিন্তা করেন যে টেবিলটা ফুটা হয়ে যাওয়ার পরবর্তীতে ওই যে পাঞ্চ যে হইল, ওই ফুটার চারপাশের যে এরিয়াটা থাকে, ওই এরিয়ার উপরে কিন্তু এই ফোর্সটা কাজ করতেছে, রাইট? আমরা কি সবাই বুঝতে পারছি? ধরেন যে এই কয়েনটা ফুটা হওয়ার পর এই কয়েনের চারপাশে যে এরিয়াটা থাকবে, সেই এরিয়ার উপরেই তো এই ফোর্স কাজ করতেছে, তাই না? অর্থাৎ ধরেন যে এই এরিয়া আমরা তাহলে সহজেই বুঝতে পারছি এখন যে এই এরিয়ার সঙ্গে সমান্তরালে কাজ করছে এই ফোর্স। তাই এটাকে এই কয়েনের জন্য এই পিটা হচ্ছে একটা শিয়ার ফোর্স। কিন্তু যদি আমরা এই পাঞ্চের সাপেক্ষে চিন্তা করি, এই পাঞ্চের জন্য কিন্তু এই পিটা আবার কম্প্রেসিভ ফোর্স। কারণ কি, কারণ এই পাঞ্চের কোন এরিয়ার উপরে এই পিটা কাজ করছে, এই এরিয়ার উপরে দেখেন লম্বভাবে কাজ করছে এই পি। তাই পাঞ্চের জন্য কিন্তু এই পিটা একটা কম্প্রেসিভ ফোর্স, বাট এই কয়েনের জন্য, অর্থাৎ যেটাকে আমরা পাঞ্চ করছি বা ফুটা করতে চাচ্ছি, এই কয়েনের জন্য কিন্তু এই পিটা কি একটা শিয়ার ফোর্স, ঠিক আছে। সো এখানে আমাদেরকে বুঝতে হবে যে কোনো একটা ফোর্স, কোনো একটা বল, সেটা কোনো একটা বস্তুর কোন এরিয়ার উপরে কাজ করছে, আমাদেরকে এটাই বুঝতে হবে, এটাই এখানে আমাদের মাথায় চিন্তা করতে হবে। ওকে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে বলা আছে এ হোল ইজ টু বি পাঞ্চড আউট অফ এ প্লেট। এই যে আমরা এতক্ষণ যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, এটা নিয়ে একটা অঙ্ক আমরা এখন দেখছি। যে এখানে ধরেন যে একটা প্লেট আছে, এটা হচ্ছে একটা প্লেট, আর এটা হচ্ছে আমাদের সেই পাঞ্চ মেশিন বা পাঞ্চ। এখানে বলা হচ্ছে এ হোল ইজ টু বি পাঞ্চড আউট অফ এ প্লেট, মানে একটা প্লেটের মধ্যে একটা গর্ত পাঞ্চ করতে হবে। হোল মানে হচ্ছে গর্ত, পাঞ্চড আউট মানে হচ্ছে গর্ত করতে হবে। আচ্ছা, এখন প্লেটের সম্পর্কে একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, কমা, হ্যাভিং এ শিয়ারিং স্ট্রেংথ অফ 40 কেএসআই, মানে প্লেটের শিয়ারিং স্ট্রেংথ হচ্ছে 40 কেএসআই। আমরা জানি যে স্ট্রেসের সর্বোচ্চ মানকেই বলা হয় স্ট্রেংথ। তার মানে হচ্ছে এই প্লেটটা, এখানে যে প্লেটটা আমরা ফুটা করতে চাচ্ছি, এই প্লেটটার সর্বোচ্চ কতটুকু শিয়ার স্ট্রেস সহ্য করতে পারে 40 কেএসআই। আচ্ছা, the compressive stress in the punch is limited to 50 কেএসআই। এখানে আরেকটা শর্ত আছে, শর্ত হচ্ছে এই পাঞ্চের উপরে আমরা সর্বোচ্চ 50 কেএসআই কম্প্রেসিভ স্ট্রেস আর কি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে দুইটা আমাদের সীমাবদ্ধতা আছে বা দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে যে এই প্লেটের শিয়ারিং স্ট্রেংথ হচ্ছে 40 কেএসআই, আর এই পাঞ্চের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 50 কেএসআই। এই দুইটা শর্তের উপর বা এই দুইটা সীমাবদ্ধতার উপর নির্ভর করে আমাদেরকে বের করতে হবে যে নাম্বার এ, দ্য ম্যাক্সিমাম থিকনেস অফ প্লেট from which a hole 2.5 inch in diameter can be punched. আমরা বিটা পরবর্তীতে দেখবো, আগে আমরা শুধুমাত্র এইটা দেখি। the maximum thickness of plate মানে প্লেটের সর্বোচ্চ থিকনেস কত হবে
যেখান থেকে মানে ফ্রম হুইচ মানে যেই জায়গা থেকে যে প্লেট থেকে এ হোল 2.5 ইঞ্চি ইন ডায়ামিটার ক্যান বি পাঞ্চড। 2.5 ইঞ্চি ডায়ামিটারের একটা গর্তকে পাঞ্চ করা যাবে। আমরা এই কোশ্চেনটা বুঝতে পারছি। কোশ্চেনটা হচ্ছে যে এই প্লেটের সর্বোচ্চ থিকনেস বের করো যে প্লেট থেকে 2.5 ইঞ্চি ডায়ামিটারের একটা গর্ত আমরা পাঞ্চ করতে পারবো। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? মানে প্লেটের থিকনেস কত হইলে আমরা সেই স্যার প্লেট থেকে এখন এখন 2.5 ইঞ্চি ডায়ামিটারের একটা হোল আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে? জি স্যার। কারণ এখানে কিন্তু সীমাবদ্ধতা দুইটা আছে, এই সীমাবদ্ধতা কিন্তু বুঝতে হবে আগে। যেমন এখানে প্লেটের থিকনেস যদি অনেক বেশি হয় তাহলে কি সমস্যা? তাহলে হচ্ছে এখানে অনেক বেশি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আমরা দেখেই বুঝতে পারছি, তাই না? এখন এখানে তো আর 50 কেএসআই এর বেশি স্ট্রেস দেওয়া যাবে না। কম্প্রেসিভ স্ট্রেস সর্বোচ্চ কত দিতে পারবো? 50 কেএসআই, এর বেশি স্ট্রেস তো আর দিতে পারবো না। যার কারণে প্লেট একটা নির্দিষ্ট অংশ থেকে মোটা হলেই কিন্তু আমরা এই গর্ত আর তৈরি করতে পারবো না। সো সেই থিকনেসটা আমাদেরকে বের করতে হবে যে সর্বোচ্চ কত থিকনেসের প্লেট থেকে আমরা একটা গর্ত তৈরি করতে পারবো 2.5 ইঞ্চি ডায়ামিটারের। ঠিক আছে? আর নাম্বার বিটাও আমরা একবারে বলি তাহলে। ইফ দ্য প্লেট ইজ 0.25 ইঞ্চি থিক, তো নাম্বার এটা এখন বাদ দেন। এখানে বলা আছে যদি প্লেটটা 0.25 ইঞ্চি মোটা হয় তাহলে ডিটারমিন দ্য ডায়ামিটার অফ দ্য স্মলেস্ট হোল দ্যাট ক্যান বি পাঞ্চড। অর্থাৎ এখন বের করতে হবে যে যদি প্লেটটা 0.25 ইঞ্চি মোটা হয় তাহলে এই প্লেট থেকে আমরা সর্বনিম্ন কত ডায়ামিটারের গর্ত আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে? তো দুইটা হচ্ছে বিপরীত। নাম্বার এ তে এখানে হচ্ছে হোলের ডায়ামিটার দেওয়া আছে, প্লেটের থিকনেস বের করতে বলা হচ্ছে। আর নাম্বার বি তে হচ্ছে উল্টা, এখানে প্লেটের থিকনেস দেওয়া আছে, এখানে হোলের ডায়ামিটার বের করতে বলা হচ্ছে। সো দুইটা মানে একই প্রবলেম, জাস্ট একটু আলাদা, বিপরীত। একটা পারলে আমরা আরেকটা এমনিতেই পারবো। সো ওকে, সো আমরা এখন নাম্বার এ দেখি। এখানে আমরা সবার আগে বের করবো হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। দ্যাট মিনস যেহেতু এখানে বলা আছে যে পাঞ্চের উপরে সর্বোচ্চ 50 কেএসআই কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করা যাবে, তার মানে আমরা বের করব যে 50 কেএসআই স্ট্রেস মানে কতটুকু কম্প্রেসিভ ফোর্স, আমরা সেটা আগে বের করব। ওকে, আমরা সবাই জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাই না? স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি আর গুণের মাধ্যমে যে ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু কত? এরিয়া। ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, এখানে সেটাই লিখছি। কম্প্রেসিভ ফোর্স ইকুয়াল টু কম্প্রেসিভ স্ট্রেস ইনটু এরিয়া। কম্প্রেশন এরিয়া মানে যে এরিয়ার উপরে এই কম্প্রেসিভ ফোর্স কাজ করে সেই এরিয়া। ওকে, কম্প্রেসিভ স্ট্রেস সর্বোচ্চ দেওয়া আছে 50, তাহলে আমরা 50 নিচ্ছি। আর এরিয়া হচ্ছে এই যে এই পাঞ্চের যে এরিয়া, যে এরিয়ার সঙ্গে লম্বভাবে কাজ করছে এই ফোর্স, সেই এরিয়াটা এখানে বলা হচ্ছে। তাহলে একটু আপনারা সিম্পলি চিন্তা করলে বুঝতে পারবেন যে এখানে পাঞ্চের ডায়ামিটার যা হবে এখানে কি গর্তের ডায়ামিটারও সেম হবে নাকি? ধরেন যে সাপোজ এখানে পাঞ্চের ডায়ামিটার যদি 3 ইঞ্চি হয় তাহলে কি আমরা 3 ইঞ্চি ডায়ামিটারে একটা গর্ত করতে পারবো, তাই তো নাকি? জি স্যার। জি স্যার। তার মানে যেহেতু এখানে গর্তের ডায়ামিটার দেওয়া আছে 2.5 ইঞ্চি, তাই এখানে পাঞ্চের ডায়ামিটারও সেম 2.5 ইঞ্চি। আর যেহেতু একটা ক্রস সেকশনাল এরিয়া, তার ক্রস সেকশনাল এরিয়ার হচ্ছে ফর্মুলা কত হবে? π/4 d স্কয়ার, π/4 ইনটু ডায়ামিটারের স্কয়ার। অর্থাৎ এই এরিয়ার উপরে পাই ডি স্কয়ার কি বাই পরিমাণ ফোর্স কাজ করছে, πd স্কয়ার বাই 4, একই কথা, π/4 d স্কয়ার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কম্প্রেসিভ ফোর্স। এখন আমরা আসি হচ্ছে আমাদের যে পরবর্তী যে লিমিটেশন ছিল শিয়ার ফোর্স, সেটা নিয়ে। তার আগে একটা জিনিস বুঝতে হবে যে এই পাঞ্চের জন্য যেটা কম্প্রেসিভ ফোর্স সেটাই কিন্তু আবার এই প্লেটের জন্য শিয়ার ফোর্স, রাইট? এই যে এই প্লেটের এই এরিয়ার সমান্তরালে কাজ করছে এই ফোর্সটা, এই যে এই এরিয়া। যদি গর্ত করে ফেলি আমরা তাহলে কি হবে?
এখানে একটা এরিয়া পাবো, এখানে আরেকটা এরিয়া পাবো, তাই না? সো এই এরিয়ার সঙ্গে দেখেন সমান্তরালে কাজ করছে, তাই জি স্যার। পাঞ্চের জন্য যেটা কম্প্রেসিভ ফোর্স সেটাই আবার প্লেটের জন্য শিয়ার ফোর্স। আমি এখানে সেটাই লিখেছি। শেয়ার ফোর্স। তাহলে আমরা সেম ভাবে লিখতে পারি যে শিয়ার ফোর্স ইকুয়াল টু শিয়ার স্ট্রেস ইনটু শিয়ারিং এরিয়া। ওই যে স্ট্রেস ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া, ওই সূত্রানুসারে আমরা এটা লিখলাম। তাহলে কম্প্রেসিভ ফোর্স 245, আবার এইটাই শিয়ার ফোর্স, তাই আমরা মানটা বসাই দিলাম এখানে। এন্ড এখানে দেখেন শিয়ার স্ট্রেস দেওয়া আছে 40 কেএসআই, মানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস হচ্ছে প্লেটের 40 কেএসআই আমরা লিখলাম। আর এখানে শিয়ারিং এরিয়াটা বের করতে হবে। এবার একটু সবাই মাথা খাটান যে একটা প্লেটকে পাঞ্চ করার পর তার চারপাশে যে মানে গর্তের ভেতরে চারপাশে যে এরিয়াটা তৈরি হয় সেই এরিয়াটা আমরা কিভাবে বের করতে পারি? সেটা হচ্ছে কি একটা বৃত্তাকার একটা এরিয়া, তাই না? এটা কিভাবে আসলে বের করা যায়? এটা বের করার জন্য যেটা করব সেটা হচ্ছে বৃত্তের পরিধি আগে বের করতে হবে। বৃত্তের পরিধিকে আমরা প্লেটের থিকনেস দ্বারা গুণ করলে আমরা সেই এরিয়াটা পেয়ে যাব। বৃত্তের পরিধি ইনটু প্লেটের থিকনেস। তাহলে আমরা হোলের চারপাশে যে এরিয়াটা তৈরি হয় সেই এরিয়াটা আমরা পেয়ে যাব। তাহলে বৃত্তের পরিধি সূত্র কি? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, আমরা জানি সবাই 2 পাই আর, বা 2 পাই আর যে কথা, পাই ইনটু ডি একই কথা। 2 পাই আর মানেই কত? পাই ইনটু ডি। সো এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তের পরিধি, পাই ইনটু ডি, যেখানে ডি হচ্ছে 2.5 ইঞ্চি। ডি মানে ডায়ামিটার, 2.5 ইঞ্চি, এটা অঙ্কে দেওয়াই আছে এটা। তাহলে বৃত্তের পরিধি ইনটু প্লেটের থিকনেস, আমরা ধরে নিচ্ছি যে লেট থিকনেস অফ প্লেট ইজ ইকুয়াল টু টি, কারণ এখানে প্লেটের থিকনেসটাই কিন্তু বের করতে হবে। ওকে, তাহলে বৃত্তের পরিধি ইনটু প্লেটের থিকনেস, এটাই হচ্ছে আমাদের সেই শিয়ারিং এরিয়া। অর্থাৎ শিয়ারিং এরিয়া মানে কি? যে এরিয়ার উপরে শিয়ার স্ট্রেস কাজ করতেছে বা শিয়ার ফোর্স কাজ করতেছে। ব্যাস, তাহলে আমরা এখান থেকে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি টি এর মান কত? 0.781 ইঞ্চি। অর্থাৎ প্লেটের থিকনেস যদি 0.781 ইঞ্চি হয় তাহলে আমরা সেই প্লেট থেকে 2.5 ইঞ্চি ডায়ামিটারের একটা গর্ত তৈরি করতে পারবো। কিন্তু যদি প্লেটের থিকনেস এর থেকে বেশি হয়, যেমন 0.8 ইঞ্চি হয়ে যায়, এর থেকে একটু বেশি, তাহলে কিন্তু আমরা আর এই গর্তটা তৈরি করতে পারবো না। বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার ওখানে স্যার কোশ্চেন আছে স্যার 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি না? আপনি এখন আরেকটা আমরা এক ধাপ আগাই গেছি, আমরা এ নাম্বার সলভ করছি, ঠিক আছে? এটা বি নাম্বারের কোশ্চেন ছিল, ঠিক আছে? হচ্ছে বি। বি নাম্বারই তো করতেছি স্যার এখন আমরা, এই নাম্বার করতেছি। আগে দেখেন, এই যে এর আমরা লাস্টে পারছে, লাস্টে অবশ্যই আমরা এ নাম্বার করছি, ঠিক আছে? ওকে, অর্থাৎ আমাদের এ নাম্বারে দেওয়া ছিল হচ্ছে হোলের ডায়ামিটার, সেখান থেকে আমরা প্লেটের থিকনেসটা বের করলাম, ঠিক আছে? জি স্যার, জি স্যার। এখন আমরা করব হচ্ছে মানে বি নাম্বার। ঠিক আছে, তাহলে বি নাম্বারে করতে বলছে যে প্লেটে, বি নাম্বারে বলা হচ্ছে থিকনেস দেওয়া আছে ডিটারমিন দ্য ডায়ামিটার অফ দ্য স্মলেস্ট হোল। অর্থাৎ যত গর্ত যত ছোট হবে তত হচ্ছে কি হবে, মানে এটা মানে সেই গর্তটা পাঞ্চ করা তত মুশকিল, ঠিক আছে? অর্থাৎ আচ্ছা, এটা আমি বলবো, আগে অঙ্কটা করি। তাহলে আমরা ডায়ামিটার যেহেতু বের করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ডায়ামিটার হচ্ছে টি। তাহলে যদি ডায়ামিটার ডি হয় তাহলে কি হবে? কম্প্রেসিভ ফোর্স কত হবে? ঠিক আগের মতোই হবে। কম্প্রেসিভ ফোর্স মানে কম্প্রেসিভ স্ট্রেস ইনটু এরিয়া, দ্যাট মিন্স 50 ইনটু পাই বাই 4 টি স্কয়ার। এই যে 50 ইনটু পাই বাই 4 টি স্কয়ার। এখন তো ডিটা দেওয়া নাই, ডি বের করতে হবে, তাই আমরা এভাবেই রাখলাম। এন্ড কম্প্রেসিভ ফোর্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে প্লেটের জন্য শিয়ার ফোর্স। তাহলে আমরা ঠিক একই ভাবে আমরা সমীকরণ লিখছি যে শিয়ার ফোর্স, এই যে শিয়ার ফোর্স হচ্ছে এত, ইজ ইকুয়াল টু শিয়ার স্ট্রেস ইনটু শিয়ারিং এরিয়া, একই ইকুয়েশন। তাহলে শিয়ার ফোর্স ইকুয়াল টু শিয়ারিং স্ট্রেস 40 psi ইনটু শিয়ারিং এরিয়া। শিয়ারিং এরিয়া একই ভাবে বের করব, অর্থাৎ
হচ্ছে যে গর্তের যে পরিধি সার্কামফারেন্স, পরিধিকে ইংলিশে বলা হয় সার্কামফারেন্স, তাহলে সার্কামফারেন্স হচ্ছে পাই ইনটু ডি, আর পরিধির সঙ্গে গুণ করতে হবে হচ্ছে প্লেটের থিকনেস। প্লেটের থিকনেস বি নম্বরে দেওয়াই আছে 0.25 ইঞ্চি, তাই আমরা একটা বসাই দিলাম। ব্যাস, তাহলে আমরা এখন এই সমীকরণ থেকে আমরা ডি এর মান খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারি। হচ্ছে 0.8 ইঞ্চি। ডি এর মান হচ্ছে 0.8 ইঞ্চি। দ্যাট মিনস 0.8 ইঞ্চি এর ডায়ামিটারের একটা গর্ত আমরা এখানে করতে পারবো যদি প্লেটের থিকনেস 0.25 ইঞ্চি হয়। তাহলে 0.8 ইঞ্চি ডায়ামিটারের একটা গর্ত আমরা প্লেটের উপরে করতে পারবো, কিন্তু 0.8 ইঞ্চি এর কম ডায়ামিটারের গর্ত কিন্তু আমরা করতে পারবো না। কারণ কি, একটু চিন্তা করেন, একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে গর্তের ডায়ামিটার যত ছোট হবে তত কিন্তু আমরা শিয়ারের জন্য এরিয়াটা কম পাচ্ছি, তাই না? যেমন এখানে শিয়ারিং এরিয়া কত, এখানে শিয়ারিং এরিয়া হচ্ছে পাই ডি ইন্টু 0.25। এখন ডি যত কম হবে তত কিন্তু আমরা শিয়ারিং এরিয়া কম পাবো, তাই না? তাই তো নাকি? ডি যত জি কম স্যার, হবে প্লেটের তত থিকনেস আমরা কম হবে। এরিয়া কম পাবো, তাই না? না, থিকনেস কম হবে কেন? থিকনেস তো 0.25 ফিক্সড। যদি আমরা জি ডায়ামিটার কম ধরি আরো, বা যদি আরো আমরা কম ডায়ামিটারের গর্ত তৈরি করতে চাই, দ্যাট মিনস ডি এর মান কম হবে, আর ডি এর মান যত কম হবে তত এই এরিয়াটা কমতে থাকবে, রাইট? জি স্যার। তাহলে যদি এরিয়াটা কমে, তাহলে এখন খেয়াল করেন, আমরা জানি যে টাউ সমান মানে শিয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু শিয়ার ফোর্স ডিভাইডেড বাই শিয়ারিং এরিয়া। এখন এরিয়া যত কমবে এই টাউ এর মান কি হবে? তত বাড়তে থাকবে না? ভগ্নাংশের হরের মান যত কমতে থাকে কি মানে ভাগফলের মান তত কি হয়? বাড়তে থাকে। তার মানে যদি আমরা এখানে যদি এ এর মানটা কমে, তার মানে কি শিয়ার স্ট্রেসটা বাড়তে থাকবে, তাই তো নাকি? কিন্তু শিয়ার স্ট্রেস তো জি স্যার। বেশি বাড়তে পারবে না, কারণ এখানে তো আসলে আমাদের লিমিটেশন ফিক্স করে দেওয়া আছে। এখানে বলা আছে যে এই প্লেটটার শিয়ারিং স্ট্রেংথ সর্বোচ্চ 40 কেএসআই, অর্থাৎ যখনই 40 কেএসআই এর উপরে শিয়ার স্ট্রেস তৈরি হবে তখনই তো প্লেটটা আসলে ভেঙে যাবে, প্লেটটা শিয়ারে ফেল করবে। জি বুঝতে পারছেন? শিয়ারিং স্ট্রেসের সর্বোচ্চ জি স্যার। মানই হচ্ছে স্ট্রেংথ। তাহলে শিয়ারিং স্ট্রেসের সর্বোচ্চ মান কত? 40 কেএসআই। এখন এখানে আমরা কত পাইলাম? গর্তের ডায়ামিটার পাইলাম 0.8 ইঞ্চি। এখন যদি 0.7 ইঞ্চির একটা গর্ত আপনারা তৈরি করতে যান, তার মানে কি এই এরিয়াটা আমরা কম পাবো, আর এরিয়া যত কম পাবো তত শিয়ার স্ট্রেস বাড়তে থাকবে। তার মানে আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন যে এখানে 0.7 ইঞ্চি ডায়ামিটারের গর্ত যদি তৈরি করতে যাই, তখন প্লেটের মধ্যে শিয়ার স্ট্রেস তৈরি হবে 40-এর বেশি। 40-এর বেশি হয়ে যাবে, এবং এটা 40-এর বেশি কখনোই হওয়া যাবে না, কারণ 40-এর বেশি হলে প্লেটটা কিন্তু ভেঙে যাবে, তখন আর গর্ত তৈরি হবে না। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যে ঠিক একইভাবে যদি চিন্তা করি আমরা যে পাঞ্চের ক্ষেত্রে, ধরেন যে এই পাঞ্চের ডায়ামিটার যত ছোট হবে তত কি আমরা কম্প্রেশনের জন্য জায়গা কিন্তু কম পাচ্ছি, এরিয়া কিন্তু কম পাচ্ছি, তার মানে কি কম্প্রেসিভ স্ট্রেস তত বাড়তে থাকবে। আবার একইভাবে এই পাঞ্চের ডায়ামিটার যত বেশি হবে, মানে এই পাঞ্চটা যত বেশি বড় হবে তত কি আমরা বেশি এরিয়া পাচ্ছি, বা তখন কম্প্রেসিভ স্ট্রেস কমতে থাকবে, ঠিক আছে? সোজা কথা হচ্ছে এই ফর্মুলাটাই হচ্ছে মেন ভিত্তি আর কি, যে স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া। অর্থাৎ কোনো একটা এরিয়া আমরা যত কম পাবো তত স্ট্রেস বাড়তে থাকবে, আর যদি এরিয়া আমরা বেশি পাই তাহলে স্ট্রেস কমতে থাকবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে প্র্যাকটিক্যাল কোনো একটা ক্ষেত্রে, বাস্তব ক্ষেত্রে, যেখানে শিয়ার স্ট্রেসও আছে আবার যেখানে কম্প্রেসিভ স্ট্রেসও আছে, এমন ক্ষেত্রে আমরা কিভাবে আসলে এটা মানে এগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা শিয়ার স্ট্রেস নিয়ে কাজ করা শিখলাম, এই যে আমরা শিয়ার স্ট্রেস নিয়ে কাজ করা শিখলাম, তারপরে আমরা কম্প্রেসিভ স্ট্রেস নিয়ে কাজ করা শিখলাম। ওকে, তাহলে দ্য লাস্ট টপিকস, আজকের ক্লাসের লাস্ট টপিকস হচ্ছে বিয়ারিং স্ট্রেস। আমরা এখন বিয়ারিং স্ট্রেস সম্পর্কে জানবো। আচ্ছা, বিয়ারিং স্ট্রেসটা বেসিক্যালি কম্প্রেসিভ স্ট্রেসের মতোই, ঠিক আছে? যখন
দুইটা বস্তু একে অপরের সংস্পর্শে থাকে এবং দুইটা বস্তুর সংস্পর্শ সমতলে কিছু স্ট্রেস তৈরি হয়, তাকেই বলা হয় বিয়ারিং স্ট্রেস। যেমন এখানে আমি একটু উদাহরণ দিতে যাচ্ছি। ধরেন যে এখানে দুইটা প্লেট আছে, ঠিক আগের মতোই। দুইটা প্লেটকে একটা বোল্টের মাধ্যমে এখানে জোড়া লাগানো আছে, ঠিক আছে, বা এটাকে এখানে বলা হচ্ছে রিভেট। এই যে রিভেট হোল। আবার দেখেন যে এইটা হচ্ছে রিভেট। এই রিভেটের জন্য যে গর্তটা এখানে করা হয়েছে দুইটা প্লেটকে ছিদ্র করে, এই গর্তটাকে বলা হচ্ছে রিভেট হোল, ঠিক আছে। ওকে, সো এখানে দেখেন যে এখানে যখন আমরা প্লেটটাকে দুই দিক থেকে আমরা যখন ফোর্স অ্যাপ্লাই করছি এই প্লেট দুইটার উপরে, তখন আসলে কি ঘটনা ঘটতেছে দেখেন। তখন এই যে রিভেটটা আছে, এই যে রিভেট, এই রিভেটটা কিন্তু এই রিভেট হোলের যে মানে প্রাচীর, সেখানে কিন্তু একটা চাপ দিচ্ছে, ঠিক আছে। এই যে এখানে আরো সুন্দরভাবে দেখানো আছে যে যখন আসলে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি দুই দিক থেকে, তখন রিভেটের উপর তো অবশ্যই শিয়ার স্ট্রেস কাজ করতেছে, এই বিষয়ে কোনো সন্দেহই নাই, বাট আমি সেটা বলছি না। আমি এখানে বলছি হচ্ছে দেখেন যে রিভেট যেটা আছে নাট, এই রিভেটটা কিন্তু এই প্লেটের গায়ে একটা চাপ দিচ্ছে, তাই না? এই যে এই প্লেট, যে বড় যে প্লেটটা আছে, এই প্লেটের গায়ে একটা প্রেসার দিচ্ছে, এই যে এখানে তীর চিহ্নের মাধ্যমে দেখানো আছে। সো এই প্রেসারটাই হচ্ছে বিয়ারিং স্ট্রেস, আর কিছু না। অর্থাৎ দুইটা বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থাকে এবং পরস্পরকে একটা বস্তু আরেকটাকে যখন প্রেসার দেয়, তখন তাকেই বলা হয় আসলে বিয়ারিং স্ট্রেস, ঠিক আছে। এখানে বিয়ারিং স্ট্রেস কোনটা? দুইটা জিনিসের সংস্পর্শ। এখানে হচ্ছে একটা প্লেট, এই যে এই প্লেটের সঙ্গে সংস্পর্শে আছে হচ্ছে রিভেট। সো এই রিভেটটা এই প্লেটের উপরে কি করছে? চাপ দিচ্ছে এদিকে। সো এই প্লেট এবং রিভেট এই দুইটার সংস্পর্শ সমতলে যে স্ট্রেস এখানে তৈরি হচ্ছে, এটাই হচ্ছে বিয়ারিং স্ট্রেস। এবং দেখেন এখানে খুব সুন্দরভাবে এখানে রেখা টেনে এখানে দেখানো আছে বা বোঝানো আছে যে কতটুকু এরিয়ার উপরে এই বিয়ারিং স্ট্রেসটা কাজ করতেছে। এখানে যখন আমরা দুদিক থেকে টানছি, তখন এই রিভেটটা এই প্লেটের এতটুকু জায়গার উপরে আসলে প্রেসার দিচ্ছে, এই যে এতটুকু জায়গা। এটা হচ্ছে একটা চতুর্ভুজের মতো, যে চতুর্ভুজের একটা বাহু হচ্ছে কি রিভেটের ডায়ামিটার ডি, আর আরেকটা বাহু হচ্ছে প্লেটের থিকনেস টি, রাইট? এতটুকু জায়গার উপরে আসলে রিভেটটা চাপ দিচ্ছে। অর্থাৎ আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান কি? আয়তক্ষেত্রের এরিয়া বা ক্ষেত্রফল। তো একটা হচ্ছে রিভেটের ডায়ামিটার ডি, আর আরেকটা হচ্ছে কি প্লেটের থিকনেস টি। এতটুকু জায়গার উপরে বিয়ারিং স্ট্রেস কাজ করছে। সো আমরা একটা ছোট্ট উদাহরণ দেখব। এই যে এখানে আমি আসলে সেই উদাহরণটা আসলে বাংলায় লিখে এখানে আমি বুঝাই দিছি। তো এখন আমরা একটা অঙ্ক দেখবো আর কি, ঠিক আছে। এবং এই প্রবলেমটা বেশ ইন্টারেস্টিং। দেখেন যে এখানে দুইটা প্লেটকে চারটা রিভেটের মাধ্যমে জোড়া লাগানো আছে, ঠিক আছে। এই যে চারটা রিভেট, আর সাইড থেকে দেখলে আমরা তিনটা দেখতে পাচ্ছি, কারণ দুইটা আসলে পাশাপাশি আছে, সামনে পেছনে আছে। সো দুইটা প্লেটকে চারটা রিভেটের মাধ্যমে এখানে জোড়া লাগানো আছে। আচ্ছা, এখন দেখা যাক এখানে অঙ্কে কি বলতেছে। দ্য ল্যাপ জয়েন্ট শোন ইন ফিগার বিলো। ল্যাপ মানে হচ্ছে ওভারল্যাপ, অর্থাৎ দুইটা প্লেটকে ওভারল্যাপের মাধ্যমে এখানে জয়েন করা হয়েছে, তাই এখানে এটাকে বলা হয় ল্যাপ জয়েন্ট। এটা আপনারা স্টিল স্ট্রাকচার পড়ার সময় আরো ডিটেইলস দেখবেন যে বিভিন্ন ধরনের জয়েন্ট থাকে, তো একটা হচ্ছে ল্যাপ জয়েন্ট। সো এখানে একটা ল্যাপ জয়েন্ট আছে, যে ল্যাপ জয়েন্ট শোন ইন ফিগার বিলো ইজ ফ্যাসেন্ড বাই 4 নস এত ইঞ্চি ডায়ামিটার রিভেটস। ফ্যাসেন্ড মানে কি? আবদ্ধ করা হয়েছে বা বেঁধে দেওয়া হয়েছে। সো কিসের মাধ্যমে বেঁধে দেওয়া আছে? চারটা রিভেটের মাধ্যমে, 4 নস রিভেটস, এবং এক একটা রিভেটের ডায়ামিটার কত? 3/4 ইঞ্চি। এখন কাজটা হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম সেফ লোড পি দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড। অর্থাৎ সর্বোচ্চ কত লোড পি অ্যাপ্লাই করা যাবে। এখন হচ্ছে আসবে সীমাবদ্ধতা, যদি ইফ the shearing stress in the rivets is limited to 14 ksi, অর্থাৎ রিভেটের মধ্যে যে শিয়ার স্ট্রেস তৈরি হবে তার সর্বোচ্চ মান কত হবে? 14 ksi।
right? And the bearing stress in the plates is limited to 18 ksi. এবং প্লেটের মধ্যে যে বিয়ারিং স্ট্রেস তৈরি হবে তার সর্বোচ্চ মান হচ্ছে 18 ksi। এই দুইটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। ঠিক আছে, আমি আরেকবার বলি যে এখানে দুইটা প্লেটকে 4টা রিভেটের মাধ্যমে জোড়া লাগানো আছে। সো এখানে বলা হচ্ছে যে এই প্রত্যেকটা রিভেট, এক একটা রিভেট সর্বোচ্চ 14 ksi শিয়ার স্ট্রেস নিতে পারে বা রেজিস্ট করতে পারে। আর এই যে দুইটা প্লেট আছে, এই যে দুইটা প্লেট, এইটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই প্লেট দুইটা হচ্ছে সর্বোচ্চ 18 ksi বিয়ারিং স্ট্রেস রেজিস্ট করতে পারে বা সহ্য করতে পারে, এর বেশি পারে না। সো এই দুইটা সীমাবদ্ধতা মাথায় রেখে এখন আমাদেরকে বের করতে হবে যে আমরা সর্বোচ্চ কত লোড অ্যাপ্লাই করতে পারবো, পি, সেটা বের করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম সেফ লোড পি, অর্থাৎ সর্বোচ্চ কত লোড অ্যাপ্লাই করলে এই রিভেটের শিয়ারিং স্ট্রেস 14 ksi এর নিচে থাকবে, আবার একই সঙ্গে এই প্লেটের বিয়ারিং স্ট্রেস 18 ksi এর নিচে থাকবে। আমরা কি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছি? কোশ্চেনটা অর্থাৎ সর্বোচ্চ কতটুকু লোড আমরা অ্যাপ্লাই করলে, এখানে দেখেন বলা আছে যে shearing stress in the rivets is limited to 14 ksi। লিমিটেড টু মানে হচ্ছে সীমাবদ্ধ। ঠিক আছে, অর্থাৎ এই রিভেটের শিয়ারিং স্ট্রেস সর্বোচ্চ 14 ksi হতে পারবে, এর বেশি হতে পারবে না। এর বেশি হলে কি হবে, রিভেটটা ভেঙে যাবে খুব সিম্পলি। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ কতটুকু পি অ্যাপ্লাই করলে এই রিভেটের শিয়ারিং স্ট্রেস 14 ksi এর নিচে থাকবে, আবার একই সঙ্গে এই প্লেটের বিয়ারিং স্ট্রেস 18 ksi এর নিচে থাকবে বা 18 ksi এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেই লোড পি এখানে বের করতে হবে। ওকে, সো প্লেটের থিকনেস দেওয়া আছে, আবার রিভেটের ডায়ামিটার দেওয়া আছে, সো বিভিন্ন এরিয়াগুলো বের করতে আমাদের সমস্যা হবে না, তাই না? সো ঠিক আগের অঙ্কের মতো এটা। আগের অঙ্কে দেখেন দুইটা সীমাবদ্ধতা ছিল। আগের অঙ্কের একটা ছিল হচ্ছে প্লেটের শিয়ারিং স্ট্রেংথ, আর একটা হচ্ছে পাঞ্চের কম্প্রেসিভ স্ট্রেংথ। এখানেও দুইটা সীমাবদ্ধতা, রিভেটের শিয়ারিং স্ট্রেংথ আর প্লেটের বিয়ারিং স্ট্রেংথ। ওকে, সো আমরা একটা একটা নিয়ে কাজ করব ওয়ান বাই ওয়ান। তাহলে বেসড অন শিয়ারিং অফ রিভেটস, অর্থাৎ রিভেটের শিয়ারিং এর উপর ভিত্তি করে এখন আমরা বের করব। তাহলে আমরা জানি যে শিয়ার ফোর্স ইজ ইকুয়াল টু শিয়ার স্ট্রেস ইনটু শিয়ারিং এরিয়া, এটা আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে এই রিভেটের উপরে কতটুকু শিয়ার ফোর্স কাজ করবে, শিয়ার স্ট্রেস ইনটু শিয়ারিং এরিয়া। শিয়ার স্ট্রেস কত দেওয়া আছে, 14 ksi, এটা অঙ্কে দেওয়াই আছে যে এই রিভেটের উপরে শিয়ার স্ট্রেস সর্বোচ্চ 14 ksi হতে পারবে। তো ঠিক আছে, আমরা ম্যাক্সিমামটা নিচ্ছি 14 ksi ইনটু এরিয়া, অর্থাৎ শিয়ারিং এরিয়া, আর যে এরিয়ার উপরে এই শিয়ার স্ট্রেসটা কাজ করে। ওকে, তাহলে যেহেতু এখানে 4টা রিভেট আছে, তাহলে এক একটা রিভেটের এরিয়া আমরা বের করব। একটা রিভেটের এরিয়াকে 4 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব টোটাল এরিয়া। এখন রিভেট যেহেতু গোলাকার, এক একটা রিভেট যেহেতু সার্কুলার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা সবাই জানি, π/4 d স্কয়ার, πd²/4। সো রিভেটের ডায়ামিটার দেওয়া আছে 3/4 ইঞ্চি। দেখেন এই যে 4 নস, 3/4 ইঞ্চি ডায়ামিটার। সো 3/4 এটা হচ্ছে ডায়ামিটার, তাহলে π/4 × d², এটা হচ্ছে একটা রিভেটের ক্ষেত্রফল। যেহেতু রিভেট আছে 4টা, তাই এখানে 4 দ্বারা গুণ। যদি এখানে সাপোজ পরীক্ষায় 3টা থাকে তাহলে 3 দ্বারা গুণ, 2টা থাকলে 2 দ্বারা গুণ। ঠিক আছে, ওকে, তাহলে শিয়ারিং স্ট্রেস ইনটু টোটাল শিয়ারিং এরিয়া, অর্থাৎ এতটুকু এরিয়ার উপরে এই শিয়ার স্ট্রেসটা কাজ করতেছে। তাহলে আমরা পেয়ে গেলাম শিয়ার ফোর্স। এই শিয়ার ফোর্সটাই হচ্ছে এখানে পি, 24 কিলোপাউন্ড। অর্থাৎ এই যে এইটাই হচ্ছে রিভেটের জন্য শিয়ার ফোর্স। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে যে এখানে যে পি আছে, এখানে দেখানো হয় নাই, এই যে এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, এই পিটাই হচ্ছে এই রিভেটের জন্য শিয়ার ফোর্স। এটা নিয়ে কারোর বুঝতে সমস্যা আছে? সমস্যা আছে কারোর?
হ্যাঁ বা না কিছু তো বলবেন নাকি? আচ্ছা, না স্যার। আচ্ছা, আচ্ছা। হয়তোবা অনেকের ভিজুয়ালাইজ করতে আমি দেখাইনি জিনিসটা, সো আমি আরেকবার লাস্ট দেখাবো। ধরেন যে এখানে দুইটা প্লেট এইভাবে জোড়া লাগানো আছে, দুইটা প্লেটকে একটা রিভেটের মাধ্যমে এভাবে আমরা জোড়া লাগাইছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই রিভেট। সো এখন আমরা কি করছি, আমরা আবার এই দুইটা প্লেটকে দুই দিক থেকে টান দিচ্ছি এই পরিমাণ ফোর্স দিয়ে। তাহলে আমরা খুব সিম্পলি বুঝতে পারছি এই রিভেটের উপর একটা প্রেসার তৈরি হবে এবার, তাই না? এইটা হচ্ছে আমাদের রিভেটের লেন্থ বা অ্যাক্সিস। জি স্যার। তাহলে এর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া রিভেটের। তাহলে দুই দিক থেকে যখন আমরা প্রেসার দিব তখন এই রিভেটের এই এরিয়াটার উপরে কিন্তু একটা টান কাজ করবে, অর্থাৎ রিভেটের এই অংশটা চলে যেতে চাইবে এইদিকে, আর রিভেটের এই অংশটা চলে যেতে চাইবে এইদিকে, তাই না? দ্যাট মিনস রিভেটের যে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়ার সমান্তরালে কাজ করছে এই ফোর্স, এই যে সমান্তরালে এটা আছে এই বরাবর, আবার এরিয়াও কিন্তু এই বরাবর। স্যার আপনার কার্ডটা দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এবার? আগের থেকে বলবেন জি না, স্যার। জি স্যার। আমি এতক্ষণ ড্র করলাম, তাহলে আগের থেকে বলবেন না যে দেখা যাচ্ছে না? এই দেখেন এখানে এই যে এই রিভেটের এই এরিয়াটার উপরে কিন্তু আসলে শিয়ার ফোর্স কাজ করতেছে, তাই না? এই ধরেন যে দুদিক থেকে যখন টান দিচ্ছি আমরা, তখন রিভেটের এই অংশটা চাইবে এদিকে চলে আসতে, আবার রিভেটের এই অংশটা চাইবে এদিকে চলে আসতে। সোজা কথা, এই রিভেটের উপরে কিন্তু শিয়ার ফোর্স কাজ করতেছে, এবং এই শিয়ার ফোর্সটাই হচ্ছে পি, দিস ওয়ান পি। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে আমরা রিভেটের শিয়ার স্ট্রেসের উপর ভিত্তি করে আমরা পি এর একটা মান বের করলাম 24.7 কিপস। এখন আরেকটা সীমাবদ্ধতা যেটা ছিল সেটা হচ্ছে বিয়ারিং স্ট্রেস, অর্থাৎ প্লেটের বিয়ারিং স্ট্রেস সর্বোচ্চ হতে পারবে 18 psi। ঠিক আছে, তাহলে বেসড অন বিয়ারিং স্ট্রেস অন প্লেটস, মানে প্লেটের বিয়ারিং স্ট্রেসের উপর ভিত্তি করে এখন আমরা পি এর আরেকটা মান বের করব। ঠিক আছে, তাহলে বিয়ারিং ফোর্স পি ইজ ইকুয়াল টু বিয়ারিং স্ট্রেস ইনটু বিয়ারিং এরিয়া। সোজা কথা হচ্ছে ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া, সেই একই ইকুয়েশন। ওকে, তাহলে বিয়ারিং স্ট্রেস দেওয়া আছে 18 psi, আমরা বসাই দিলাম। এখন বিয়ারিং এরিয়াটা আমাদেরকে আবারও বুঝতে হবে যে কোন এরিয়ার উপরে আসলে বিয়ারিং স্ট্রেসটা কাজ করতেছে। আমি আবারও বইটা দেখাচ্ছি, কারণ এইটাই কিন্তু আমাদের এক্সাম্পল। আমাদের এক্সাম্পলেও কিন্তু দুইটা প্লেটকে আসলে রিভেটের মাধ্যমে জোড়া লাগানো আছে, জয়েন্ট করা আছে। সো দেখেন যে যখন দুই দিক থেকে আসলে আমরা পি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, তখন এইখানে যে রিভেটটা আছে, এই রিভেটটা এই প্লেটের গায়ে কিন্তু একটা প্রেসার দিচ্ছে, এবং সেই এরিয়াটা কতটুকু? এরিয়াটা হচ্ছে এই যে প্রজেক্টেড এরিয়া অফ রিভেট হোল, অর্থাৎ এই যে এতটুকু এরিয়ার উপরে কিন্তু আসলে বিয়ারিং স্ট্রেসটা কাজ করতেছে। ওকে, তাহলে এই এরিয়াটা কতটুকু? রিভেটের ডায়ামিটার ডি ইনটু প্লেটের থিকনেস, অর্থাৎ ডি ইনটু টি, রিভেটের ডায়ামিটার ইনটু প্লেটের থিকনেস। ওকে, তাহলে রিভেটের ডায়ামিটারও দেওয়া আছে অঙ্কে, আবার প্লেটের থিকনেসও অঙ্কে দেওয়া আছে। রিভেটের ডায়ামিটার হচ্ছে 3/4 ইঞ্চি, আর প্লেটের থিকনেস হচ্ছে 7/8 ইঞ্চি। এই যে প্লেটের থিকনেস দেওয়া আছে, আবার রিভেটের ডায়ামিটারও দেওয়া আছে, দিস ওয়ান। তাহলে প্লেটের থিকনেস ইনটু রিভেটের ডায়ামিটার, এই এরিয়াটার উপরে বিয়ারিং স্ট্রেস কাজ করতেছে। এখন দেখেন যেহেতু এখানে মানে টোটাল 4টা রিভেট আছে, তাই এখানে 4 দ্বারা গুণ হয়েছে, তাই না? তাহলে 4 ইনটু এত, এইটা হচ্ছে টোটাল বিয়ারিং এরিয়া। বিয়ারিং এরিয়াকে আমরা এ বি দ্বারা প্রকাশ করছি। ওকে, তাহলে বিয়ারিং স্ট্রেসকে বিয়ারিং এরিয়া দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বিয়ারিং ফোর্স বা বিয়ারিং লোড, এটাই হচ্ছে পি। তাহলে এখন একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে আমাদেরকে যে আমরা দুইটা পি পেয়েছি এতক্ষণে, ঠিক আছে? একটা হচ্ছে প্লেটের শিয়ার ফোর্সের উপর ভিত্তি করে বা প্লেটের শিয়ারিং স্ট্রেসের উপর ভিত্তি করে 24 কিপস, আর আরেকটা হচ্ছে
রিভেটের শিয়ারের উপর ভিত্তি করে আমরা পেয়েছি 24 কিপস, আর প্লেটের বিয়ারিং এর উপর ভিত্তি করে আমরা পেয়েছি 47 কিপস কিলো পাউন্ড। তাহলে এখন আসলে আমরা সর্বোচ্চ কতটুকু লোড অ্যাপ্লাই করতে পারবো? কোশ্চেনটা মনে আছে তো নাকি? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম সেফ লোড পি, অর্থাৎ নিরাপদ লোড পি অ্যাপ্লাই করা যাবে। সর্বোচ্চ কতটুকু লোড তাহলে অ্যাপ্লাই করতে পারবো আমরা, বলেন তো? 24 কিপস নাকি হচ্ছে 47 কিপস, কোনটা অ্যাপ্লাই করতে পারবো নিরাপদে? স্যার ছোট মানটা ছোট 24 মানটা কিপ। কারণ কি বলেন? ছোট মানটা কারণ কি এর? ছোট মানটা যদি স্যার আমরা করি তাহলে স্যার জিনিসটা নিরাপদ থাকবে স্যার, ঝুঁকি থাকবে না। বড়টা ইউজ করলে ঝুঁকি থাকতে পারে। ঝুঁকি থাকতে পারে না, অবশ্যই ঝুঁকি থাকবে। অর্থাৎ জিনিসটা খুবই সিম্পল। দেখেন, যদি আমরা এখানে 24 কিপস যদি এই ফোর্স আমরা অ্যাপ্লাই করি, এইটা 24 কিপস এবং এটা 24 কিপস হয়, তাহলে রিভেটের শিয়ার স্ট্রেস কিন্তু 14 কেএসআই হবে। কারণ 14 কেএসআই বসায় তো আমরা 24 পাইছি, তাই না? সো রিভেটের শিয়ার স্ট্রেস জি স্যার। 14 কেএসআই হবে। আবার এখানে বিয়ারিং স্ট্রেস কিন্তু 18 কেএসআই থেকে কম হবে, কারণ 18 কেএসআই বিয়ারিং স্ট্রেস তৈরি হইতে গেলে এখানে 47 কিপস অ্যাপ্লাই করতে হবে। আর যদি মাত্র 24 কিপস আমরা অ্যাপ্লাই করি দুই দিকে, তাহলে বিয়ারিং স্ট্রেস কি 18 কেএসআই থেকে অবশ্যই কম হবে। কিন্তু যদি আমরা 47 কিপস লোড অ্যাপ্লাই করি, অর্থাৎ এইখানে 47 এইখানে 47, তাহলে কি হবে? তাহলে হ্যাঁ ঠিক আছে, প্লেটের বিয়ারিং স্ট্রেস 18 কেএসআই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু রিভেটের শিয়ার স্ট্রেস কিন্তু 14 কেএসআই থেকে বেশি হয়ে যাবে। কারণ জি স্যার। 14 কেএসআই এর জন্য এখানে 24 কিপস, মানে 24 কিপস অ্যাপ্লাই করলে 14 কেএসআই হয়ে যায়। তাহলে এখন যদি আমরা 47 কিপস অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই কি 14 কেএসআই থেকে বেশি হবে। কিন্তু 14 কেএসআই থেকে বেশি তো আর হওয়া যাবে না, নাকি? এটা শর্ত দেওয়া আছে, 14 কেএসআই থেকে বেশি হলে রিভেট তো শিয়ার স্ট্রেসে বা শিয়ারে ফেল করবে, তো ভেঙে যাবে। তাহলে আমরা সেফ লোড যেটা অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে অবশ্যই এই দুইটা লোডের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেইটা। এই দুইটা লোডের মধ্যে যেটা সব ছোট পাবো আমরা সেইটা অবশ্যই অ্যান্সার লিখবো। এবং এখানে অ্যান্সার হচ্ছে কত? 24 কিপস। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি 24 কিপস অ্যাপ্লাই করি তাহলে রিভেটের শিয়ার স্ট্রেস নিয়েও কোনো সমস্যা নাই, আবার প্লেটের বিয়ারিং স্ট্রেস নিয়েও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 24 কিলো পাউন্ড। তাহলে এইভাবে আমরা শিয়ার স্ট্রেস, তারপরে বিয়ারিং স্ট্রেস, এইগুলো নিয়ে আমরা ডিল করতে পারি। ওকে, তাহলে আমি টোটাল ক্লাসটা আরেকবার আমি রিভিউ করছি যে আমরা কি কি শিখলাম। সো এখানে আমরা প্রথমে জানলাম যে স্ট্রেস কাকে বলে, আমরা স্ট্রেসের সংজ্ঞা আমরা জানলাম এবং প্রেসার এবং স্ট্রেসের মধ্যে আমরা পার্থক্য সম্পর্কে জানলাম। এরপরে আমরা দেখলাম যে স্ট্রেস কত রকমের হতে পারে। সো আজকে আমরা নরমাল স্ট্রেস সম্পর্কে জানলাম বা নরমাল স্ট্রেস বের করা শিখলাম। তারপরে আমরা শিখলাম যে কিভাবে কোনো একটা জিনিসের মধ্যে শিয়ার স্ট্রেস বের করতে হয়, আমরা সেটাও শিখলাম। তারপরে আমরা বিয়ারিং স্ট্রেসও আমরা শিখলাম। সো বিয়ারিং স্ট্রেস বেসিক্যালি যে কম্প্রেসিভ স্ট্রেসের মতোই, তাই এখানে আলাদাভাবে দেখানো হয় নাই। ওকে, সো নরমাল স্ট্রেসের কয়েকটা নাম আছে, যেমন নরমাল স্ট্রেসকে সিম্পল স্ট্রেস বলা হয়, আবার এটাকে বলা যেতে পারে অ্যাক্সিয়াল স্ট্রেস। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, একটা কম্প্রেসিভ স্ট্রেস। সো আমরা দেখলাম যে আমরা কিভাবে কোনো একটা বস্তুকে আমরা কেটে ফেলতে পারি এবং সেকশন নেওয়ার মাধ্যমে আমরা কিভাবে নরমাল স্ট্রেস বের করতে পারি, এটা আমরা দেখলাম। এরপরে আমরা জানলাম যে হোয়াট ইজ শিয়ার স্ট্রেস অর ট্যানজেনশিয়াল স্ট্রেস। সো নরমাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস, এই দুটার বেসিক কনসেপ্টটা হচ্ছে, আমি আরেকবার লাস্টবারের মতো বলছি, সেটা হচ্ছে নরমাল স্ট্রেস মানে হচ্ছে যে টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেস মানে কি, যে এরিয়ার উপরে আসলে স্ট্রেসটা কাজ করবে সেই এরিয়ার সঙ্গে লম্বভাবে
ফোর্স দিব, তাই না? তো আমরা যদি ওই এরিয়ার ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে লম্বভাবে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে সেটা হবে নর্মাল স্ট্রেস। আর যদি আমরা কোনো একটা এরিয়ার সমান্তরালে ফোর্স অ্যাপ্লাই করি, সমান্তরাল ভাবে যদি ফোর্স বল প্রয়োগ করি তাহলে সেটা তৈরি করবে শিয়ার স্ট্রেস। ওকে, এরপর আমরা দেখলাম যে কিভাবে প্লেটের মধ্যে শিয়ার স্ট্রেস, তারপরে পাঞ্চের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস, এইগুলো নিয়ে ডিল করতে হয়। এরপরে আমরা দেখলাম যে বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস আমরা রিভেটের মধ্যে রিভেটের শিয়ার স্ট্রেস বা যদি প্লেটের উপরে বিয়ারিং স্ট্রেস কাজ করে তাহলে কিভাবে এইগুলো নিয়ে ডিল করতে হয় আমরা এগুলো শিখলাম। ঠিক আছে, ওকে। সো মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই। ওকে, ঠিক আছে।